আজ আমার ইন্টারভিউ। বসে আছি ওয়েটিং রুমে। কিছুক্ষণ পর আমার ডাক পড়লো, তাই ইন্টারভিউ রুমের সামনে গিয়ে বললাম, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। তারপর আমি ভিতরে ঢুকে পড়ি। তার মানে বস কোনো ছেলে না, মেয়ে। মনে মনে বললাম। বসুন। আমি বসে পড়লাম। ম্যামের চেহারা দেখা যাচ্ছে না, কারণ মুখের সামনে তিনি একটা ফাইল ধরে রাখছেন। তো মিস্টার, আপনার নাম কি জানো? বলে ফাইল সরিয়ে আমার দিকে তাকাতে হা হয়ে যায়। আমি ওনাকে দেখে হা হয়ে গেলাম আর সোজা দাঁড়িয়ে গেলাম। আহি, তুমি? ভুলে যাবেন না, আমি এখানের বস, তাই ম্যাম বলে ডাকুন। সরি ম্যাম। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়, ওকে? ওকে ম্যাম। বলে যখন বসতে যাব তখনই। আপনাকে বসতে বলেছি আমি? না। তাহলে বসতে যাচ্ছিলেন কেন? হ্যাঁ, সরি ম্যাম, নেক্সট টাইম আর হবে না। মনে থাকে যেন। বলে তিনি বসে পড়েন আর আমাকে বসতে বলেন। আমিও ভদ্র ছেলের মতো বসে পড়লাম। আপনার নামটা কি জানো? কি? আমার নামটা ভুলে গেলে তুমি? আবারও তুমি? সরি ম্যাম, ভুল হয়ে গেছে। আপনাকে আমি শেষবারের মতো ওয়ার্ন করছি, আর যেন এমনটা না হয়। ওকে ম্যাম। আপনার নাম? সুলতান মাহমুদ। ও, তো মিস্টার সুলতান, আপনার কি বিয়ে হয়েছে নাকি এখনো মেয়েদের জীবন নিয়ে খেলছেন? আমি ওনার কথা শুনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর বললাম, বিয়ে এখনো হয়নি, আর আমি কোনো মেয়ের জীবন নিয়েও খেলছি না, আর কখনো খেলেও নি। ও, তাই নাকি? তাহলে আহিয়াকে কেন ঠকালেন শুনি? আমি তোমাকে কখনো, সরি, তুমি বলে ফেললাম। আমি আহিয়াকে কখনো ঠকাইনি। চুপ, মিথ্যাবাদী! তুই ঠকাসনি তাই না? তাহলে ওই দিন কেন এলি না? হ্যাঁ, আমি ওই দিন আসিনি, কারণ আর বলতে পারলাম না। আমাকে থামিয়ে দিয়ে ম্যাম বলল, থাক, আপনাকে আর বলতে হবে না, আপনি এখন আসতে পারেন। মানে? মানে আপনি এখন যেতে পারেন। আমার চাকরি? সেটা তো হচ্ছে না। আপনার মতো চিটার আমার কোম্পানিতে প্রয়োজন নেই। ম্যাম, আমার দোষের জন্য আমাকে কিভাবে তাড়িয়ে দেবেন না প্লিজ। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি দোষী, কিন্তু তারপরেও আমার কোম্পানিতে আপনার কোনো প্রয়োজন নেই, তাই আপনি যেতে পারেন। প্লিজ ম্যাম, এমনটা করবেন না। এই চাকরিটা আমার না পেলে যে আমার পরিবার পথে বসতে হবে। প্লিজ ম্যাম, এমনটা করবেন না। ম্যাম কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভেবে তারপর বললেন, ঠিক আছে, শুধু আপনার পরিবারের কথা চিন্তা করেই আপনাকে চাকরিটা দিচ্ছি। কাল থেকে জয়েন করবেন। আপনি এখন আসতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম। এখন যান, আর কাল সময় মতো চলে আসবেন। ওকে ম্যাম। বলে আমি বেরিয়ে গেলাম অফিস থেকে, আর আস্তে এসে একটা রিক্সায় উঠে পড়লাম। আপনারা হয়তো তেমন কিছু বুঝতে পারেননি, নো প্রবলেম, আমি বুঝে বলছি। ম্যামের নাম আহিয়া, আর সে আমার এক্স গার্লফ্রেন্ড। রিলেশন চলাকালীন আমি ওকে ভালোবেসে আহি বলে ডাকতাম। আপনাদের এখন প্রশ্ন থাকতে পারে যে আহিয়া আমার গার্লফ্রেন্ড থেকে এক্স গার্লফ্রেন্ড হলো কী করে। আর আহিয়ার ওপরের বলা কথাগুলো থেকে আরও অনেক প্রশ্ন জেগেছে, যে আহিয়া কেন আমাকে চিটার বললো, কেন বললো যে তাকে আমি ঠকেছি, আর আমি বা কেন তাকে বললাম যে আমি তাকে ঠকাইনি। কি তাই তো? এসব যদি জানতে চান তাহলে গল্পের সঙ্গেই থাকুন, আস্তে আস্তে সব জানতে পারবেন। চলুন এখন গল্পে ফেরা যাক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম রাকিবের বাড়ির সামনে। তারপর ভাড়া মিটিয়ে ভিতরে চলে গেলাম। রাকিব হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি ওর সাথেই থাকি এখানে চাকরির জন্য, আর আমার মা বাবা থাকে গ্রামে। তারপর সবাইকে সুসংবাদটা দিলাম আর মিষ্টি খাওয়ালাম। রাতের বেলায় শুয়ে আছি আর আহিয়ার কথা ভাবছি। আচ্ছা, আহিয়া কি এখন আমাকে ভালোবাসে? না, তা কেন হবে? সে তো আমাকে এখন ঘৃণা করে, আর করবেই না বা কেন? আমি তো তাকে ঠকেছি, কিন্তু সত্যি তো এটাই যে আমি ওকে ঠকাইনি কখনো। আচ্ছা, ও কি বিয়ে করেছে নাকি করেনি? যদি ও বিয়ে করে থাকে তাহলে আমার কি হবে? আমি যে এখন ওর জন্য অপেক্ষা করে আছি। না, এসব কিছুই হয়নি। আমাকে আগে কাল অফিসে গিয়ে জানতে হবে সব ওর সম্পর্কে। এসব চিন্তাভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও বুঝতে পারিনি। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে পড়লাম, আর ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের সময় মতো চলে এলাম, আর সোজা চলে গেলাম আহিয়ার কেবিনের সামনে আর বললাম, মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। ম্যাম, আমার কেবিনে। 1 মিনিট। বলে পিয়নকে ডাক দেয়, আর পিয়ন চলে এলো। তাকে আমার কেবিন দেখিয়ে দিতে বললো। কিছুক্ষণ পর আমি এখন বসে আছি আমার কেবিনে, আর একটা ফাইল চেক করছি, যেটা কিছুক্ষণ আগে আহিয়া দিয়েছে। যথারীতি অফিস টাইম শেষ হয়ে যায়, আর আমি অফিস থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে লাগলাম। একটা কথা আমার ভীষণ ভাবাচ্ছে, যে আহিয়া আজ একবার আমার উপর রাগ করেনি, কোনো ঝাড়িও দেয়নি, কিন্তু কেন? অথচ ইন্টারভিউয়ের দিন কত রাগ দেখিয়েছে, কত প্রকার অপমানও করেছে। আচ্ছা, তাহলে কি আহিয়া আমাকে মাফ করে দিয়েছে? এসব ভাবতে ভাবতে
চলে এলাম বাড়ির সামনে। পরের দিন অফিসে নিজের কেবিনে বসে কাজ করছিলাম, তখন পিয়ন এসে বলে গেল যে আহিয়া অর্থাৎ ম্যাম নাকি আমাকে ডাকছে। তাই চলে গেলাম আহিয়ার কেবিনের সামনে। মে আই কামিন ম্যাম? ইয়েস, কাম ইন। ম্যাম আমায় ডেকেছিলেন? এই নিন, এইগুলো অফিস টাইমে শেষ হওয়ার আগেই আমাকে কমপ্লিট করে দিবেন। 6টা ফাইল এগিয়ে দিয়ে আমি পুরো হা হয়ে যাই। কি হলো, ধরুন। ম্যাম এতগুলো ফাইল কমপ্লিট করে দিতে হবে, তাও আজকের মধ্যে? নিতে হবে। এখন এগুলো নিন আর যান। আমি ফাইলগুলো নিয়ে বললাম, কিন্তু এতগুলো ফাইল কি করে আজকের মধ্যে কমপ্লিট করে দেবো আপনাকে? সেটা আমার দেখার বিষয় না, আমি শুধু ফাইলগুলো কমপ্লিট দেখতে চাই, ব্যাস। কিন্তু আমি বেশি সমস্যা হলে আপনি চাকরি ছাড়তে পারেন, নো প্রবলেম। আমি আর কিছু না বলে বেরিয়ে পড়লাম আর নিজের কেবিনে এসে বসে বললাম, আমি জানি আহি তুমি আমার উপর রেগে আছো, তোমাকে ঠকেছে বলে, তাই তুমি তার প্রতিশোধ নিচ্ছ আমাকে কষ্ট দিয়ে। কিন্তু আমি যে তোমাকে ঠকাইনি, ভীষণ ভালোবাসি তোমাকে। আমি এখনও মনে মনে আমি ফাইল দেখছি, কিন্তু আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, বারবার পাতা উল্টাচ্ছি। তখনই পাশের কেবিনে থাকে একটা মেয়ে বলে ওঠে, কি মিস্টার, সেই কখন থেকে দেখছি ফাইলের পাতা উল্টাচ্ছেন, কিছু হয়েছে কি? আসলে ফাইলগুলো কিছু বুঝতেছি না তো, তাই। আচ্ছা দেখি তো। বলে ফাইলগুলো নিয়ে দেখা শুরু করে দেয়। কিছুক্ষণ পর বলল, এই ফাইলগুলো তো নতুনদের জন্য না, এগুলো তো যারা পুরনো তাদের দেওয়া হয়। কি বলছেন? ঠিকই বলছি, কিন্তু আপনাকে কেন দিল? আপনি তো নতুন। আমি কিভাবে বলবো? উনি শুধু বলেছেন যে এগুলো আজকের মধ্যে কমপ্লিট করে দিতে। কিন্তু আপনি কিভাবে করবেন? জানি না। থাক, আপনাকে আর মন খারাপ করতে হবে না, আমি করে দিচ্ছি এগুলো। আপনি কেন করতে যাবেন? দেখুন, আপনি আর আমি একই কোম্পানিতে চাকরি করি, সো আমরা ফ্রেন্ড, তাই না? আর ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডকে হেল্প করব না, তা কি করে হয়? কিন্তু ম্যাম জানতে পারলে তখন? জানতে পারবে না। এই নিন, আমারগুলো করে দিন আর আমি আপনারগুলো করে দিচ্ছি। তারপর আর কি, আমি মেয়েটির কাজ করছি আর মেয়েটি আমার। অফিস টাইম শেষ হওয়ার আগে মেয়েটি বলল, এই নিন আপনার ফাইল। আমি ফাইলগুলো নিয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর বললাম, আপনাকে যে কী বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। থাক, ধন্যবাদ দিতে হবে না, বন্ধুর হেল্প করতে পেরেছি এতেই খুশি আমি। সে কখন বন্ধু বানিয়ে ফেলেন আমায়, কিন্তু বন্ধুর সাথে পরিচয় হলেন না এখন পর্যন্ত। তা আপনার নামটা কি বলবেন বান্ধবী? আমার সাথে সাথে মেয়েটি হেসে উঠল। তারপর বলল, আমি জান্নাত, আর আপনি? আমি সুলতান। ঠিক আছে, এখন যান আর ফাইলগুলো দিয়ে আসুন। তারপর আহিয়ার কেবিনের সামনে দাঁড়িয়ে, আসতে পারি ম্যাম? আমি ভেতরে ঢুকে ফাইলগুলো আহিয়ার সামনে রেখে বললাম, এই নিন ম্যাম, আপনার কাজ হয়ে গেছে। আপনি না বললেন এতগুলো ফাইল কি করে কমপ্লিট করবেন? তাহলে এখন কি করে কমপ্লিট করলেন শুনি? না মানে কি মানে করছেন? হ্যাঁ বলুন। আসলে আমি কি করে করলেন? আমি জাস্ট শাট আপ। এবারের মতো ক্ষমা করছি, আর কখনো যেন না দেখি অন্য কাউকে দিয়ে নিজের কাজ করাতে। আমি তো পুরাই অবাক, আহিয়া জানলো কি করে? কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান। তারপর আমি মন খারাপ করে চলে এলাম আহিয়ার কেবিন থেকে। অন্যদিকে আহিয়া আমি বেরিয়ে যাওয়ার সাথে সাথে দরজা লাগিয়ে নিচে বসে পড়ে আর ফুপে কেঁদে ওঠে। কেন সুলতান, কেন তুমি আমাকে ঠকালে? যে মানুষটা তোমাকে কখনো রাগ দেখিয়ে কথা বলেনি, অপমান করা তো অনেক দূরের ব্যাপার, সেখানে আজ সেই মেয়েটাই তোমাকে অপমান করছে কথায় কথায়। কেন সুলতান, কেন তুমি আমার সাথে এমনটা করলে? আমি তো তোমার বাধ্য ছিলাম, সবসময় তোমার কথা শুনতাম, তুমি যা বলতে তাই করতাম। এমনকি আমি যখন অভিমান করতাম, তুমি তখন আমার অভিমান না ভাঙিয়ে উল্টো আমার উপরেই রাগ করে বসতে। তখন আমাকেই তোমার রাগ ভাঙাতে হতো কত কিছু করে। তাহলে কেন এত ভালোবাসার পরেও তুমি আমাকে ঠকালে? কেন সুলতান, কেন? অন্যদিকে আমি অফিস থেকে বেরিয়ে পড়ে আরেকটা রিক্সা উঠে পড়ি। পরের দিন অফিসে আমি কেবিনে বসতে পিয়ন এসে বলে গেল আহিয়া নাকি আমাকে ডাকছে। তাই আর বসে না থেকে উঠে চলে গেলাম আহিয়ার কেবিনের সামনে আর বললাম, মে আই কামিং ম্যাম? ইয়েস, কামিং। আমায় ডেকেছিলেন ম্যাম? ডেকেছি। বলুন কেন ডেকেছেন? আবার বলছিস কেন, তাই না? এই, এটা কি তোর বাপের অফিস নাকি যে নিজের মন মতো আসবি এখানে? না মানে ম্যাম, আসলে। চুপ, আর একটা কথা বলবি না। এই নে, এই ফাইলটা তাড়াতাড়ি কমপ্লিট করে আমাকে এনে দিবি। যা এখান থেকে। একটা ফাইল ধরিয়ে দিয়ে আমি ফাইল হাতে নিয়ে চলে এলাম নিজের ডেস্কে আর চেক করতে লাগলাম।
আসলে আজ আসতে 10 মিনিট লেট হয়েছে, তাই আসতে না আসতে এতগুলো কথা শুনতে হলো আমায়। হঠাৎ কে বলে ওঠে, কেমন আছেন সুলতান সাহেব? আমি তাকিয়ে দেখলাম জান্নাত। আমি তার দিকে তাকিয়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আপনি কি আর কিছু বলবেন? কেন, কি হয়েছে? না মানে আমার কাজ আছে। ও, আপনি ভুল বুঝবেন না আমায়। আসলে আজ লেট করে আসায় অনেক জারি শুনতে হয়েছে, আর এই ফাইলটা দিয়ে বললো যেন তাড়াতাড়ি চেক করে ওনাকে দিই। বুঝতে পেরেছি, কিন্তু ম্যাম তো আমরা 30 মিনিটও লেট করলে তেমন কিছু বলে না, আর আপনি তো মাত্র 10 মিনিট লেট করার জন্য এত বকাবকি করলো আপনাকে। কিন্তু কেন? সেটা কি করে বলবো? আচ্ছা, আপনি তাহলে কাজ করুন, আর কোনো সমস্যা হলে বলবেন কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। তারপর কাজে মনোযোগ দিলাম। 2 ঘন্টা পর আহির কেবিনের সামনে গেলাম ফাইলটা নিয়ে। ম্যাম আসতে পারি? আসুন। আমি ভিতরে গিয়ে ম্যামের সামনে ফাইলটা দিয়ে বললাম, ম্যাম ফাইলটা কমপ্লিট হয়ে গেছে। আহি কিছু না বলে চেক করতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ ফাইলটা ছুঁড়ে মারলো আমার গায়ে আর বলল, এগুলো কি করেছিস তুই? হ্যাঁ, একটা না দুইটা না, এতগুলো ভুল কেউ করে? আমি ফাইলটা উঠে হাতে নিলাম আর বললাম, সরি ম্যাম, আমি এখনই ঠিক করে আনছি এটা। যা দূর হ আমার চোখের সামনে থেকে। কাজের সময় মেয়েদের সাথে কথা বললে তো ভুল হবেই। আমার আর বুঝতে বাকি নেই যে আহিয়া জান্নাতের সাথে কথা বলতে দেখেছে আমায়। তাই আমি আর কিছু না বলে নিজের ডেস্কে এসে বসে পড়লাম আর ফাইলটা চেক করতে লাগলাম। দুপুরে লাঞ্চের সময় জান্নাত এসে বলল, কি মিস্টার, লাঞ্চ করবেন না? করব। তাহলে চলেন একসাথে লাঞ্চ করি। লাঞ্চের সময় কি হয়েছে নাকি যে এখন যাবো লাঞ্চ করতে? আপনি দেখছি কাজে এতই মগ্ন যে খেয়ালই করেনি সে কখন লাঞ্চের সময় হয়ে গেছে। কি? আমি ফোনে তাকিয়ে দেখলাম লাঞ্চের সময় অনেক আগে হয়ে গেছে। সরি, আসলে খেয়াল করিনি। তো এখন কি আমরা যেতে পারি? কোথায় যাব? কোথায় আবার? ক্যান্টিনে। ও চলুন। তারপর আমরা দুজনে ক্যান্টিনে যাই। কিছুক্ষণ পর আমরা দুজন ফিরে এসে আবার কাজে মন দিলাম। অফিস ছুটি হলে আমি বেরিয়ে একটা রিক্সা নিয়ে চলে এলাম বাসায়। 7 দিন পর। এই 7 দিনে আহি আমাকে অনেক অপমান করেছে এবং অনেকবার চড়ও মেরেছে বিভিন্ন বাহানায়। অফিসে বসে বসে কাজ করছি, তখনই পিয়ন এসে বলল, বাবা সুলতান, তোমাকে ম্যাম ডাকছেন। জি আচ্ছা, আপনি যান, আমি এক্ষুনি যাচ্ছি ম্যামের কাছে। পিয়ন চাচা চলে গেল। আমি আর কি করবো, উঠে চলে গেলাম মাহির কেবিনের সামনে আর বললাম, ম্যাম আসতে পারি? আসুন। আমি ভিতরে গিয়ে বললাম, ম্যাম আমায় ডেকেছেন? ডেকেছি, আসলে আপনাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। কোথায় ম্যাম? সেটা গেলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তো ম্যাম এখনই কি যেতে হবে আমাকে আপনার সাথে? না, এখন না, লাঞ্চের সময়। ওকে ম্যাম, এখন কি আমি যেতে পারি? যান, সময় হলে আমি আপনাকে ডেকে নেব। ওকে ম্যাম। আমি চলে আসলাম নিজের ডেস্কে আর ভাবতে লাগলাম আহি আমাকে কোথায় নিয়ে যাবে আর কেন এবার নিয়ে যেতে চাইছে। আর কিছু ভাবলাম না, কাজে মন দিলাম। লাঞ্চের সময় কাজ করছিলাম, তখন আহি এলো। তাকে দেখে বললাম, কিছু বলবেন ম্যাম? আপনাকে না বলেছিলাম লাঞ্চের সময় আপনাকে আমার সাথে যেতে হবে এক জায়গায়? ও মনে পড়েছে, চলুন ম্যাম। তারপর আমরা দুজনে আহিয়ার গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে পড়লাম। আহিয়া গাড়ি ড্রাইভ করছে আর আমি আর চোখে তাকে দেখছি। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় রেস্টুরেন্টের সামনে এসে থামলো। আমরা এখানে কেন এলাম ম্যাম? গেলেই বুঝতে পারবেন। তারপর দুজনে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে একটা টেবিলে বসে পড়লাম। ম্যাম আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? করছি। কার জন্য ম্যাম? এত কথা বলেন কেন? চুপ থাকতে পারেন না? যার জন্য অপেক্ষা করছি সে এলেই দেখতে পারবেন নিজের চোখে। এখন চুপ থাকুন তো একটু। আমার কিছু বললাম না, চুপ করে রইলাম। কিছুক্ষণ পর একটা ছেলে এলো আর সে আসতে আহিয়া যা করলো আমি তো কখনো কল্পনা করিনি। আহিয়া যা করলো, ছেলেটা আসতে আহিয়া উঠে গিয়ে তাকে হাঁক করলো, যা আমি কল্পনা করতে পারিনি। আমি ভাবতে পারিনি যে আহিয়া এমন কিছু করবে। আমার চোখ ছলছল করে উঠলো। আমি তাড়াতাড়ি চোখ মুছে ফেললাম। তারা দুজনেই আমার সামনে এলো। ছেলেটা আমাকে দেখে বলল, এই ছেলেটাকে আইহা? আরে উনি আমার অফিসের একজন কর্মচারী, যার কথা তোমাকে বলেছিলাম আমি। ও হাই, আমি আনমান, আরিয়ার খালাতো ভাই। আমার দিকে হাত বাড়িয়ে, হাই আমি সুলতান। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তারপর আমরা তিনজন বসে পড়ি। তাহলে খাবারের অর্ডার দেয়া যাক।
দাও। তারপর আহিয়া আমাদের তিনজনের জন্য খাবার অর্ডার করলো। সবাই খাওয়া দাওয়া শুরু করে। হঠাৎ আমি আহিয়ার দিকে তাকিয়ে দেখি যে সে আমাদের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে আর মুচকে হাসছে, যা দেখে আমার বুকে ছ্যাদ করে ওঠে। আমার ভীষণ কষ্ট হচ্ছে আহিয়ার এমন আচরণে। খাবার খাওয়া শেষে আমি আর আহিয়া আবারও আমাদের গাড়ির কাছে এসে গাড়িতে উঠে বসি। আহিয়া গাড়ি ড্রাইভ করছে আর আমি বাইরের দিকে তাকিয়ে আছি। আহিয়া আর চোখে তাকাচ্ছে আমার দিকে বারবার। তারপর আহিয়া বলল, আরমান ভাইয়ান অনেক ভালো। আসলে আমার কোনো ভাই নেই, তাই আরমান ভাইয়াকে নিজের আপন ভাইয়ের মতোই ভালোবাসি। আর ভাইয়েরও কোনো বোন নেই, তাই ভাইয়া আমাকে আপন বোনের মতো ভালোবাসে। আমি আহিয়ার কথা শুনে তার দিকে তাকিয়ে বললাম, সত্যি? সত্যি। কিন্তু এতে এত খুশি হওয়ার কি আছে? না, কিছু না, এমনি। এতই যদি ভালোবাসো তাহলে কেন ঠকালে আমায়? কিছুক্ষণ পর অফিসের সামনে গাড়ি এসে থামলো। তারপর আমরা দুজনে অফিসের ভিতরে ঢুকে পড়ি। আহিয়া তার কেবিনে আর আমি আমার ডেস্কে চলে যাই। আমি বুঝতে পেরেছি আহিয়া, তুমি কেন আমাকে তোমার সাথে নিয়ে গিয়েছিলে, কারণ তুমি আমাকে কষ্ট দিতে চেয়েছিলে, তাই না? মনে মনে বললাম। পরের দিন অফিসে বসে বসে কাজ করছিলাম, তখন হঠাৎ একটা মেয়ের দিকে চোখ পড়লো। কেমন যেন চেনা চেনা লাগলো। মেয়েটি আহিয়ার কেবিনে চলে গেল। আমি সেদিকে না তাকিয়ে নিজের কাজে মন দিলাম। কিছুক্ষণ পর হঠাৎ মেইলি কণ্ঠে কে বলে ওঠে, স্যার। আমি তাকিয়ে দেখলাম সে মেয়েটা, যাকে আমার চেনা চেনা লাগছিল। মেয়েটি আমায় দেখে বলে ওঠে, আরে ভাইয়া, আপনি এখানে? আপনি কি আমায় চেনেন? ভাইয়া, আপনি আমায় চিনতে পারছেন না? যাকে আপনি একবার বাঁচিয়েছিলেন? আরে তুমি? আসলে তোমাকে চেনা চেনা লাগছিল, কিন্তু চিনতে পারছিলাম না। যাক, চিনতে পারলেন তাহলে। তো তুমি কেমন আছো, আর এখানে এবার কি করছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি এখানে আজ নতুন জয়েন করেছি মাত্র। ও, তো আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে কেন? আমাকে দেখে কথা বলতে, নাকি অন্য কোনো কারণে? আসলে আমি এসেছিলাম হেল্প নিতে, আর এসে আপনাকেই পেয়ে গেলাম। আপনি যদি আমাকে সেদিন না বাঁচাতেন তাহলে হয়তো আমি সেদিন মরেই যেতাম। আরে এসব কথা এখন বাদ দাও, আর বলো কি হেল্প চাই তোমার? আসলে ভাইয়া, এই ফাইলের কাজটা বুঝতে পারছি না আমি। এই ব্যাপার, ঠিক আছে, আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। থাক, আপনাকে আর থ্যাঙ্কস বলতে হবে না। ম্যাডাম, আপনি এখানে আসুন, আমি বুঝিয়ে দিচ্ছি কাজটা। তারপর আমি আফসানাকে কাজ বুঝিয়ে দিতে লাগলাম। কাজ বোঝানো শেষে আফসানা বলল, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদই তো হবে না, এখন যাও। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে নির্দ্বিধায় আমাকে বলবে, কেমন? ভাইয়া। তারপর আফসানা চলে গেল। আমি কাজে মন দিলাম। হঠাৎ পিয়ন এসে বলে গেল যে আহিয়া নাকি আমাকে ডাকছে। তার কেবিনের সামনে না গিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ম্যাম আমায় ডেকেছেন? এটা কি আপনার বাবার অফিস নাকি যে যা ইচ্ছা তাই করবেন? কিন্তু ম্যাম, আমি কি করেছি? তুই জানিস না তুই কি করেছিস, নাকি জেনেও না জানার ভান করছিস? রেগে তুই তোকারি করে বলল, না মানে ম্যাম। তারপর আহিয়া যা করলো তা আমি কখনো ভাবিনি, কারণ আহিয়া হঠাৎ ঠাস করে আমার গালে একটা চড় মারে আহিয়া। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি আহিয়ার দিকে। গালে হাত দিয়ে আমার চোখ দিয়ে আপনা আপনি এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। এটা কি কথা বলার জায়গা যে তুই মেয়েদের সাথে কথা বলছিস? না মানে ম্যাম, আমি শুধু তাকে কাজ বুঝে দিয়েছি, এছাড়া কিছুই না। আমি কিচ্ছু শুনতে চাই না, আর যেন এমন কিছু না দেখি, বলে দিচ্ছি। এখন দূর হ আমার চোখের সামনে থেকে। আমি আর কিছু বললাম না, সোজা ওয়াশরুমে চলে এলাম। তারপর চোখে মুখে পানি দিয়ে বের হলাম আর নিজের ডেস্কে এসে বসে পড়লাম। অফিস ছুটির পর একটা রিক্সায় উঠে বাসায় চলে এলাম। তারপরের দিন অফিসে আজ আসতে একটু লেট হয়ে যায়। ভয়ে ভয়ে নিজের ডেস্কে এসে কাজ করতে লাগলাম। হঠাৎ পিয়ন এসে বলে যায় যে আহিয়া নাকি আমাকে ডাকছে। যা ভাবলাম তাই হলো। এখন আর কি করার, আহিয়ার কেবিনে গেলাম আর কতগুলো ঝাড়ি খেয়ে আসলাম। লাঞ্চের সময় ক্যান্টিনে চলে গেলাম খাবার খেতে। আর গিয়ে দেখলাম আফসানা একটা টেবিলে বসে আছে। আমি গিয়ে সেখানে বসে পড়লাম। আরে ভাইয়া, আপনি? আমাকে তো ভুলেই গেছো দেখছি। না ভাইয়া, কি বলছেন? আপনাকে কি করে ভুলে যাব? আপনি না থাকলে যে আমি আজ বেঁচেই থাকতে পারতাম না। জানা আছে, তাই তো আমার সাথে একবার দেখা করোনি। মুখে ভাইয়া ডাকো, কিন্তু ভাইয়া বলে মানোই না। ভাইয়া রাগ করবেন না, আসলে কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই দেখা করতে পারিনি। আর আমাকে খালি দোষ দিচ্ছেন, তাই না? আপনি কি করেছেন? আপনি কেন দেখা করেননি আমার সাথে? আচ্ছা যাও, আমি দোষী, বাদ দাও এসব। এখন আর বলো কেমন আছো? ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? বাবা, মা, ছোট বোন আর আমি। আর ভাই? নেই। এই পাগলি, কে বলেছে নেই? আমি আছি না। হুম। তাহলে বললে কেন নেই? সরি। থাক ম্যাডাম, আপনাকে সরি বলতে হবে না। এখন খাবারের অর্ডার দাও তো, অনেক খিদে পেয়েছে। ভাইয়া, এক্ষুনি দিচ্ছি। তারপর খাবার অর্ডার দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসে আর আমরা খাওয়া দাওয়া শুরু করি। খাবার খাওয়ার পালা শেষে আমরা দুজন যার যার ডেস্কে গিয়ে কাজে মন দিই। 1 মাস পর অফিসে আমি আমার ডেস্কে বসে কাজ করছিলাম, তখন মেলি কণ্ঠে কে বলে উঠলো, কেমন আছেন ভাইয়া? আমি পিছনে তাকিয়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার আপুটা কেমন আছে? ভাইয়া, আপনি কি করে বুঝলেন যে আমি বলেছি কথাটা, তাও না দেখে? আর আমি তো গলা পাল্টে কথা বলেছি, তারপরেও কি করে বুঝলেন যে আমি? কারণ আমাকে ভাইয়া বলে একজনে ডাকে, আর সেটা হলো আমার আপুটা। তার দিকে তাকিয়ে বললাম, ও, তাই তো বলি, কি করে চিনলেন? ঠিক আছে, এবার নেক্সট টাইম আপনাকে আর ভাইয়া বলে ডাকবো না, তখন দেখবো কি করে চিনেন আমাকে না দেখে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তো আমার আপুটা কেমন আছে? ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো হঠাৎ কি মনে করে আসা হলো শুনি? ধুর, আপনার সাথে আর কথাই বলবো না। দেখা না করলে বলেন দেখা করি না কেন, ভুলে গেছি নাকি এই সেই। আর এখন দেখা করতে এসেছি তাই বলছেন কি মনে করে এলাম, তাই না? ঠিক আছে, আর দেখা করতে আসবোই না। কথাগুলো বলেই আমার আপুটা চলে যেতে নিলে আমি বললাম, আরে আরে রাগ করো না, হঠাৎ আজ দেখা করতে এলে তো তাই বললাম আর কি। আচ্ছা লক্ষ্মী আপু, মাফ করে দাও, ভুল হয়ে গেছে। ঠিক আছে, যান, মাফ করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, এখন আমি যাই, পরে কথা বলবো নি, ঠিক আছে? ঠিক আছে, যাও। তারপর আফসানা চলে যেতে নিলে হঠাৎ আহ করে উঠলো, কি কি হয়েছে তোমার আপু? এমন চিৎকার করলে কেন? ভাইয়া, আমার চোখে কিছু একটা পড়েছে, চোখ মেলতে পারছি না। আমি উঠে তার কাছে গিয়ে বললাম, দেখি আপু, আমায় দেখাও। আমি তার চোখে ফুঁদে দিচ্ছিলাম, তখন কেউ গর্জে উঠলো, কি হচ্ছে এখানে? হঠাৎ কেউ এত জোরে চিৎকার করলো যে অফিসের সব স্টাফ চলে আসে এখানে। আমি আর আফসানা হঠাৎ এমন কিছু হতে ভয় পেয়ে গেলাম আর পিছনে তাকিয়ে অবাক হয়ে যাই, কারণ আহিয়া আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। তার মানে আহিয়া এত জোরে চিৎকার করেছে। আমরা দুজনে কিছু বললাম না। এতক্ষণে সবাই চলে আসে এখানে। কি হয়েছে ম্যাম, এভাবে চিৎকার করলেন কেন? কি করছিস তুই একটু আগে? আমি আবার কি করব ম্যাম? তুই জানিস না তুই কি করছিলি? ম্যাম আমি বুঝতে পারছি না আপনি কিসের কথা বলছেন। তারপর আহিয়া যা করলো আমি কখনো কল্পনাও করিনি যে আহিয়া এমন কিছু করবে। আহিয়া যা করলো, আহিয়া এসে সোজা এসে আমার গালে ঠাস ঠাস করে 4টা চড় মারলো। আমি তার দিকে অবাক চোখে তাকিয়ে আছি, আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। এটা কি প্রেম করার জায়গা যে তুই প্রেম করছিস? আমি আরো অবাক হলাম। কিরে, কথা বলছিস না কেন? ম্যাম, আপনি কি বলছেন? আর ওনাকে মারলেনি বা কেন? আহিয়া এবার যা করলো এতে আমার মাথাটাই খারাপ হয়ে গেল। আহিয়া আফসানার কোনো কথার উত্তর না দিয়ে সোজা তার গেল 2টা চট বসিয়ে দিল। আফসানার গালে হাত দিয়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, তার চোখে পানি টলমল করছে। তোকে আমি ভালো মনে করে চাকরি দিয়েছিলাম, তোর শিক্ষিত যোগ্যতা তেমন না থাকার পরেও, আর তুই কিনা মাত্র কয়েকদিন হলো জয়েন করলি, আর এই লুচ্চা ছেলেদের সাথে এখানে প্রেম করা শুরু করে দিলি? ছি, তুই আর কোনো ছেলে পেলি না যে এই লুচ্চাটার সাথে প্রেম করছিস? আর করবে নাই বা কেন? তোর নিজেরই তো চরিত্র ঠিক নেই। আফসানা আহিয়ার কথা এবার কেঁদে দেয়। আমি আর সহ্য করতে না পেরে তাই আহিয়ার কাছে গিয়ে ঠাস ঠাস করে 4টা চড় মারলাম। অফিসের সবাই পুরো অবাক হয়ে যায়। আহিয়া আমার দিকে তাকিয়ে আছে অবাক চোখে। আমি বলতে শুরু করলাম, চুপ, আর একটা কথা বলবি না তুই। ছি, তোর চিন্তাধারণা এত নিচু যে তুই আমাকে আর আমার বোনকে নিয়ে তো নোংরা কথা বলতে তোর একটু বিবেকে বাঁধলো না? বোন মানে? হ্যাঁ বোন, আফসানা আমার বোন। আফসানা আমার আপন বোন না হলেও আপনের থেকেও কোনো অংশে কম না। আরে ওর চোখে কিছু পড়েছিল, ও চোখ মেলতে পারছিল না, তাই আমি শুধু ওর চোখেই ফু দিছিলাম, ব্যাস, এছাড়া আর কিছুই না। এখন আমি কি ভাই হয়ে নিজের বোনের ময়লা দূর করার জন্য ফু দিতে পারবো না? কি হলো, চুপ করে আছিস কেন, কথা বল। তখন হঠাৎ একজন বলে ওঠে, হ্যাঁ সুলতান সাহেব ঠিকই বলছেন, আমি নিজের চোখে দেখেছি যে উনি আফসানার চোখে ফু দিচ্ছিলেন ময়লা পরায়। আর উনি যে মিস আফসানাকে বোন হিসাবে ভালোবাসেন সেটা আমিও জানি। একটা ছেলে। আহি এবার মাথা নিচু করে ফেলে অনুশোচনায়, তার চোখে পানি টলমল করছে। আফসানা চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না, আর কোনো চাকরিও করব না বলে আফসানাকে নিয়ে চলে যেতে নিলে আহিয়া সামনে এসে দাঁড়ায় আর বলে,
আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও তোমরা। আমি তোমাদের ওভাবে দেখে ভুল বুঝেছি, প্লিজ আমায় মাফ করে দাও আফসানা। ঠিক বলেছিস, তুই ভুলে বুঝেছিস আমাদের। আচ্ছা বলতে পারিস আর কতবার ভুল বুঝবি তুই আমায়? মানে? মানে একবার ভুল বুঝে আমাকে কতদিন ধরে কষ্ট দিয়ে আসছিস। যখন থেকে অফিসে জয়েন করেছি, কথায় কথায় চর থাপ্পড় ঝাড়ি অপমান সব করতে, শুধু একটু ভুল হলে আর ভুল না হলেও অন্য বাহানায় ঠিকই অপমান করতে আমায়। কিন্তু আমি সব মুখ বুঝে সহ্য করতাম। কেন জানিস? কারণ তোকে ভালোবাসি বলে। আর বলতে পারলাম না। তার আগে আহিয়া বলল, ভালোবাসো তাই না? যদি এতই ভালোবাসো তাহলে কেন ঠকালে আমায়? শুধু বলেই গেলি যে ঠকালাম তোকে, কিন্তু একবার শুনতে চাইলি না যে কেন ঠকালাম তোকে। একবার এটা ভাবলি না যে কেন আমি তোকে ঠকেছি। একটা মানুষ যদি কাউকে ঠকায় তাহলে নিশ্চয়ই তার পিছনে একটা কারণ থাকে, যা তুই কখনো জানতে চাসনি। আহিয়ার টনক নড়ে উঠল, কারণ সে সত্যি কিছু জানার চেষ্টাই করেনি কখনো। তাহলে বলো কি কারণ যার জন্য তুমি আমায় ঠকিয়েছো? সেটা তুই কখনো জানতে পারবি না। আমি চেয়েছিলাম তুই শাস্তি দিতে দিতে একসময় যখন হাঁপিয়ে যাবি কিংবা আমায় মাফ করে দিবি, তখন তোকে সত্যিটা বলে দেব আর তোকে আপন করে নেব। কারণ আমি জানি তুই সত্যি জানলে আমার উপর রেগে থাকার বদলে নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যাবি। আহিয়া অবাক হয়ে যায় এই জন্য যে কি এমন সত্যি যা জানলে সে নিজের কাছে নিজে অপরাধী হয়ে যাবে। সেটা আর কখনোই জানতে পারবি না, কারণ তোকে আর আমার চাই না, তাই তোকে কিছু বলারও প্রয়োজন মনে করি না বলে আফসানাকে নিয়ে বের হয়ে গেলাম অফিস থেকে। আর আফসানাকে একটা রিক্সায় তুলে দিয়ে বললাম, তোকে আর অফিসে চাকরি করতে হবে না, আমি খুব শীঘ্রই তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তুই এখন বাসায় যা, আর একদম মন খারাপ করবি না। ঠিক আছে ভাইয়া। আমি রাস্তায় মন খারাপ করে হাঁটতে লাগলাম। তখন আমার ফোনে একটা কল আসছে। আমি ফোনটা রিসিভ করি। ফোনের কথাবার্তা, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আর দাদু কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু কি আঙ্কেল, আর আপনার গলাটা এমন লাগছে কেন? তারপর আঙ্কেল যা বললো তা শুনে আমার দুনিয়ায় ঘুরে গেল। কারণ আঙ্কেল বলল, বাবা সুলতান, তোমার দাদু এখন হসপিটালে ভর্তি আছেন, তিনি তোমাকে শেষবারের মতো দেখতে চান। কি হয়েছে দাদুর? উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তারপর হসপিটালে নিয়ে আসি। ডাক্তার বললো ওনার সময় শেষ। আপনারা এখন কোন হাসপাতালে আছেন বলুন, আমি এক্ষুনি আসছি। আমরা এখন রংপুর মেডিকেল হসপিটালে আছি। এক্ষুনি আসছি আমি। ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে চলে এলাম হাসপাতালে। আধ ঘন্টার মধ্যে আমি ভিতরে যেতে দেখতে পেলাম আঙ্কেল দাঁড়িয়ে আছে। তাই তার কাছে গিয়ে বললাম, আঙ্কেল দাদু কোথায়? আমি ওনার কাছে যাব। বলতে বলতে চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়লো। তুমি কেঁদো না, নিজেকে শক্ত করো আর আমার সাথে চলো। তারপর আঙ্কেলের সাথে চলে এলাম কেবিনের সামনে। উনি ভিতরে আছেন, তুমি যাও, আমি বাইরে আছি। আমি আস্তে আস্তে ঢুকে দেখলাম দাদু শুয়ে আছে আর তার মুখে মাস্ক লাগানো। দাদু চোখ খুলে আমার দিকে তাকালো, তারপর মুখের মাস্কটা খুলে বলল, এদিকে আয় দাদু ভাই। আমি আস্তে আস্তে দাদুর পাশে বসলাম। এই বড়, তুমি বলেছ আমাকে এত সহজে ছেড়ে যাবে না, আমাকে অনেকবার জ্বালাবে, তাহলে কেন আমাকে ছেড়ে যেতে চাইছো? কি করব বল দাদু ভাই, তোকে ভীষণ ভালোবাসি তো, তাই তোকে আর জ্বালাতে চাই না বলে চলে যাচ্ছি। না, তুমি কোথাও যাবে না, তোমার যত ইচ্ছে জ্বালাও আমায়, কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই দাদু ভাই কাঁদছিস কেন? আর কে বলেছি যে আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি? তুমি নিজেই তো বললে একটু আগে। আরে মজা করছিলাম। আমি কি আমার একমাত্র দাদু ভাইকে ছেড়ে কোথাও যেতে পারি? আমি তো আমার দাদু ভাইকে ছাড়া থাকতেই পারবো না, তাহলে যাব কি করে? তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে, তুমি এখানেই থাকবে। দাদু চুপ করে আছে। কি হলো, তুমি কথা বলছো না কেন? তাও দাদুর কোনো রেসপন্স নেই। কি হলো, কথা বলছো না কেন দাদু? বলে ধাক্কা দিতেই আমার আর বুঝতে বাকি নেই যে দাদু আর বেঁচে নেই। আমি দাদুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, আর আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আঙ্কেল। দাদুর অন্তিম কাজ শেষ করে আমি আমার দাদুর বাড়িতে চলে এলাম। আমি মন খারাপ করে বসে আছি সোফায়, একদম নিশ্চুপ হয়ে। আঙ্কেল এসে আমার পাশে বসে বলল, এই নাও বাবা। কতগুলো পেপার এগিয়ে দে। এগুলো কিসের কাগজ আঙ্কেল? এগুলো তোমার দাদু সব সম্পত্তির দলিল। কিন্তু এগুলো আমায় কেন দিচ্ছেন? কারণ এসব কিছুর এখন মালিক একমাত্র তুমি। কি বলছেন? আমি কিভাবে হব? আমি তো দাদুর রক্তের কেউ না। তুমি ছাড়া ওনার আর কেউ নেই, তাই তো তোমার নামে এত কিছু লিখে দিয়ে গেছেন। কি? তোমার দাদু সবকিছু তোমার নামে লিখে গেছেন, যেন ওনার মৃত্যুর পরে তুমি সম্পত্তি পাও। আঙ্কেল আমি পেপারগুলো দিয়ে নিজের খেয়াল রাখতে পারে চলে গেল। আপনারা হয়তো কিছুই বুঝতে পারতেছেন না যে কে দাদু। নিজের রক্তের না হওয়ার পরেও কেন আমাকে
নিজের বিশাল সম্পত্তি দিয়ে গেল, তাই তো? আর আমার সাথে বা কিভাবে পরিচয় হলো, গল্পের সাথে থাকুন, সময় হলে জানতে পারবেন। অন্যদিকে পরের দিন আহিয়া অফিসে এসে আমাকে খুঁজতে লাগলো, কিন্তু আমাকে পেল না। তারপর আফসানাকেও খুঁজতে গেল, কিন্তু পেল না। কি ব্যাপার, আজ এত দেরি হয়ে গেল, কিন্তু তারা দুই ভাই বোনের মধ্যে একজনও এখনো এলো না? তাহলে কি সত্যি সত্যি তারা আর এই অফিসে চাকরি করবে না? না না, এটা হতে পারে না। হঠাৎ আহিয়া কি মনে করে যেন তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়ে আর নিজের গাড়িতে উঠে চালাতে লাগলো। কিছুক্ষণ পর আহিয়া আমার বন্ধু রাকিবের বাড়ির সামনে চলে আসে। সে মেন দরজার কাছে গিয়ে বেল বাজায়। কিছুক্ষণ পর রাকিব এসে দরজা খুলে দেয় আর আহিয়াকে দেখে অবাক হয়ে যায়। আহিয়া ভাবি, আপনি? আমি। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। তা হঠাৎ কি মনে করে? সুলতান আছে? না, ও তো নেই। যাক, আপনার ভুল ভাঙলো তাহলে অবশেষে। মানে কোন ভুলের কথা বলছেন ভাইয়া? কোন ভুলের আবার? আপনি যে ভুল বোঝার জন্য সুলতানকে ঠকবাজ ভেবে এতদিন কষ্ট দিয়েছেন, সে ভুল বোঝার কথা বলছি। কি? তার মানে আমি সত্যিই এতদিন সুলতানকে ভুল বুঝেছি? মানে? আচ্ছা ভাইয়া, আপনি বলুন না কেন সুলতান আমায় ঠকিয়েছে? কি হলো, আপনি জানেন না কেন? সেদিন আসেনি কেন আপনার কাছে? না, আমি কিচ্ছু জানি না। তাহলে আপনি সুলতানকে খুঁজতে এলেন যে? সেটা আপনাকে পরে বলছি, তার আগে বলুন ও কেন আসেনি ওই দিন, কেন ঠকিয়েছে আমায়, প্লিজ ভাইয়া। আচ্ছা বলছি, আপনি ভিতরে এসে বসুন। তারপর আহিয়া ভিতরে গিয়ে বসে পড়ে। এখন বলুন। আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনার বাবা আপনার বিয়ে অন্য কারোর সাথে ঠিক করায় আপনারা দুজন পালনের সিদ্ধান্ত নেন। এমন দিন তারিখ মতন আপনি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান, কিন্তু সুলতান সেখানে যায় না। আপনি তাকে ঠকবাজ ভেবে বসলেন, তাই তো? কিন্তু সে কেন আসেনি? বলছি শুনুন। ওদিন রাত্রে সুলতান আপনার কাছে ঠিকই রওনা হয়েছিল। কি? সুলতান সেদিন রওনা হয়েছিল, কিন্তু সে পৌঁছাতে পারেনি আপনার কাছে। কেন? কেন পৌঁছাতে পারেনি? পৌঁছানোর অবস্থায় থাকলে তো পৌঁছাতে পারবে। মানে? ওদিন ও রিক্সা করে যাচ্ছিল আপনার কাছে, কিন্তু বেশি দূর আর যেতে পারেনি, কারণ তার আগেই একটা ট্রাক এসে রিক্সা ধাক্কা মেরে চলে যায়। সুলতান সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে রাস্তায়। কি? ওই দিন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওদিন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওদিন ওকে একটা লোক রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে যায় আর তার চিকিৎসা করে তাকে বাঁচায়। পরে 10 দিন পর সুলতানের জ্ঞান ফিরে। পরে সে যখন জানতে পারে যে 10 দিন ধরে তার জ্ঞান ছিল না, তখন সে ভীষণ ঘাবড়ে যায়। কারণ আপনি হয়তো তার কথা ভেবে আপনি হয়তো কান্না করছেন তাকে না পেয়ে, ভেবে তাড়াতাড়ি করে আপনার নাম্বারে ফোন দেয়, কিন্তু আপনার নাম্বার বন্ধ ছিল। তারপর সে আপনার বান্ধবীর কাছে ফোন দেয়, জানতে পারে আপনার নাকি বিয়ে হবে সেদিন। আর কিছুক্ষণ পরে জানেন, সেদিন কথাটা শুনে পুরো পাগল হয়ে গেছিল তার। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে আর রাস্তায় দৌড়ানো শুরু করে আপনার কাছে যাওয়ার জন্য। আর তার পিছনে পিছনে ওই লোকটা, অর্থাৎ যে ওকে বাঁচিয়েছে, তিনিও সুলতানের পিছনে পিছনে ছুটতে থাকে, কারণ সুলতান তখনও অনেক দুর্বল ছিল। সুলতান দৌড়াতে দৌড়াতে একসময় রাস্তার মাঝখানে চলে আসে। ঠিক তখনই একটি প্রাইভেট কার এসে তাকে উড়িয়ে নিয়ে চলে যায় আর রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। ও লোকটা এসে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার বলল তাকে ইমার্জেন্সি লন্ডনে নিয়ে তাকে বাঁচানোর সম্ভাবনা 60% আর বাংলাদেশে করালে 10% আছে। তখন লোকটা সুলতানকে ইমার্জেন্সি লন্ডনে নিয়ে যায় আর তার চিকিৎসা করায়। সেখানে সুলতান বেঁচে তো যায়, কিন্তু কোমায় চলে যায় 6 মাসের জন্য। তারপর সপ্তাহে তার জ্ঞান ফিরে। পুরোপুরি সুস্থ হতে 7 মাস সময় লেগে যায়। এখন বলুন তো, আমার বন্ধুটা এতটা ভালোবাসার পরও কিভাবে ঠকবাজ হলো? আমার বন্ধুটা কত কষ্ট করলো, কত স্যাক্রিফাইস করলো শুধু আপনার জন্য। আর আপনি কি করলেন? আপনি একবারও জিজ্ঞাসা করলেন না কেন সেদিন আসেনি, কেন সে ঠকিয়েছে আপনাকে। এসব না জিজ্ঞেস করে উল্টো তার উপর প্রতিশোধ নিলেন। দিনের পর দিন কষ্ট দিয়ে এসেছেন। আইয়া কাঁদতে লাগলো, কারণ কতটা কষ্ট দিয়েছে তাকে। আহিয়া বলল, এখনো কোথায় আছে, আমি ওর কাছে যাব। আমি জানি না, কালকে সুলতান বাসা আসেনি, শুধু কাল রাতে বলেছিল সে আর থাকবে না এখানে। এছাড়া আর কিছুই বলেনি সুলতান। আহিয়ার কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল রাকিবের বাড়ি থেকে আর গাড়ি নিয়ে তার বাড়িতে চলে আসে আর নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে কাঁদতে লাগলো। 1 সপ্তাহ চলে গেল,
কিন্তু আহিয়া এখন আমার কোনো খোঁজ পেল না। আহিয়ার চোখের নিচে কালি পড়ে গেছে। সে প্রতিদিন অফিসে এসে আমার জন্য অপেক্ষা করে এই ভেবে যে আমি এক্ষুনি অফিসে চলে আসব, কিন্তু আমার আসল কোনো নামগন্ধই নেই। আরও 3 দিন পর আহিয়া আর তার বাবা বাংলাদেশের অনেক বড় একটি কোম্পানির অফিসে আসেন ডিল করতে কোম্পানিটির সাথে। তারা এখন বসে আছে মিটিং রুমে। কিছুক্ষণ পর এমন একজন সেই রুমে প্রবেশ করে যাকে দেখে আহিয়া যেন হতবাক হয়ে যায়, কারণ আহিয়া যাকে দেখছিল সে হচ্ছে আফসানা, যাকে আহিয়া আমার সাথে দেখে ভুল বুঝে অনেক অপমান করে অফিসে। আহিয়া তাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায়। আফসানা আহিয়াকে দেখে তাকে বলল, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন ম্যাম। আহিয়া বসে পড়ে। তার মাথায় কিছু ঢুকছে না। আহিয়া বুঝতে আর বাকি নেই যে আফসানা এখন এই কোম্পানির বিয়ে। কিছুক্ষণ পর আবারও আফসানা মিটিং রুমে আসলো, আর তার সাথে যে আসলো তাকে দেখে আহিয়া পুরো অবাক হয়ে যায়, কারণ সে আর কেউই না, সে হলাম আমি। আমি আসতেই মিটিং রুমে সবাই দাঁড়িয়ে পড়ে। আমি গিয়ে বসের চেয়ারের পাশে দাঁড়িয়ে বললাম, আপনারা হয়তো আমাকে কেউ চেনেন, আবার কেউ চেনেন না, তাই আপনাদের সুবিধার্থে আমার পরিচয় দিচ্ছি। আমি হচ্ছে এই কোম্পানির মালিক ইমরান চৌধুরীর নাতি সুলতান মাহমুদ, আর এই কোম্পানির বর্তমান বস। আহিয়া আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। সে পুরো হা হয়ে যায়। সে বুঝতে পারছে না যে এটা তার সুলতান নাকি অন্য কেউ, কারণ তার ভালোবাসার মানুষটা একজন গরিব ঘরের ছেলে। আপনারা নিশ্চয়ই জানেন যে দাদু আর নেই। কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন, আর যাওয়ার আগে তিনি এই সমস্ত সম্পত্তির দায়িত্ব আমায় দিয়েছেন। তাই আমি তার কোম্পানি পরিচালনা করব। আমি জানি না দাদু বেঁচে থাকতে কার কার সাথে কীভাবে বিজনেস ডিল করতেন আর কিভাবে করতেন, তাই এখন আমাকে নিজের মতো করে সব কিছু করতে হবে। আশা করি আপনারা আমায় সাপোর্ট করবেন। জি স্যার, অবশ্যই করব। আমি বসে পড়লাম আর সবাইকে বসতে বললাম। তাহলে মিটিং শুরু করা যাক, কি বলেন সবাই? জি স্যার। এখন তাহলে আপনারা আমাদের প্রোডাক্টগুলোর প্রেজেন্টেশন এক এক করে দেওয়া শুরু করুন। তারপর আর কি সবাই সবার প্রেজেন্টেশন দিতে শুরু করলো এক এক করে। সবার প্রেজেন্টেশন শেষে আমি কয়েকটা কোম্পানির সাথে ডিল ফাইনাল করলাম, যে কোম্পানিগুলোর মধ্যে আহিয়াদের কোম্পানিও ছিল। আমি মিটিং রুম থেকে বেরিয়ে পড়লাম আর সোজা নিজের বাড়িতে চলে এলাম। অন্যদিকে আহিয়া মিটিং রুম থেকে বেরিয়ে আফসানার সামনে এসে দাঁড়ায়। কি হলো ম্যাম, আপনি আমার পথ আটকালেন কেন? তুমি কি এখনো আমার উপরে রেগে আছো আফসানা? না, আমি কেন রেগে থাকবো আপনার উপর? আফসানা বোন আমার, তুমি প্লিজ আমায় মাফ করে দাও। আমি না বুঝে অনেক বড় ভুল করেছি। আমি তোমাকে অনেক খুঁজেছি শুধু তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আজ তোমায় খুঁজে পেয়েছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ম্যাম, আপনি কাঁদবেন না, আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আমি আপনার সাথে কাল কথা বলবো। আপনি টিএস এই কফি শপে আসিয়েন। বলে আফসানা চলে যায়। আহিয়াও চলে যায় তার বাড়িতে তার বাবার সাথে। পরের দিন শুক্রবার আহিয়া সকাল 9:50 কফি শপে চলে আসে আর অপেক্ষা করতে থাকে আফসানার জন্য। কিছুক্ষণ পর আফসানা এসে আহিয়ার সামনে বসলো। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমার বসই কি তোমার ভাইয়া? কেন ম্যাম, আপনি বুঝি দেখেননি কাল ভাইয়াকে যে এখন আমায় জিজ্ঞেস করছেন সে আমার ভাই কি না? কিন্তু সুলতান তো গরিব ঘরের ছেলে, তাহলে? হয়তো আপনি জানেন যে ভাইয়া গরিব, কিন্তু ভাইয়া আসলে ধনী পরিবারের ছেলে, যেটা আপনি জানতেন না। কিন্তু তা কি করে হয়? আমি নিজে কতবার গেছি তার বাড়িতে। তারা গ্রামে থাকে, তার বাবা একজন হাই স্কুলের প্রিন্সিপাল। তাহলে? তা আমি জানি না। এমনও হতে পারে যে ভাইয়ার পরিবার তার দাদা দাদির সাথে কোনো কারণে থাকতেন না, তাই তারা ধনী হওয়ার পরেও গরিব ছিল। হলেও হতে পারে। এখন এইসব কথা ছাড়ুন। আচ্ছা, ভাইয়ার আপনার মধ্যে কি এমন হয়েছিল যে আপনারা আলাদা হয়ে যান? আর ওই দিন আপনি কেনই বা তাকে বললেন যে সে আপনাকে ঠকিয়েছে? আসলে তারপর আহিয়া আফসানাকে সব কিছু বলতে লাগলো, কেন সুলতান ওই দিন আসেনি। সে কিভাবে তাকে ভুল ভেবেছে আর কিভাবে তাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে সবকিছু বলল। সবকিছু শুনে আফসানার চোখে পানি চলে আসে। সে বলল, ভাইয়া আপনার জন্য কত কষ্ট পেল, আর যখন আপনার কাছে এলো তখন আপনিও তাকে কত কষ্ট দিলেন। আপনার এমনটা করা উচিত ছিল না। আপনার উচিত ছিল ভাইয়াকে একবার জিজ্ঞেস করা যে কেন সে আপনাকে ঠকিয়েছে, কিন্তু আপনি তা না করে। কিন্তু আমি তা না করে তাকে কত কষ্ট দিয়েছি। জানি না ও কখনো আমায় ক্ষমা করবে কি না। ফুপিয়ে কেঁদে ওঠে। আপনি চিন্তা করবেন না ম্যাম, আমি ভাইয়াকে বলবো সে যেন আপনাকে ক্ষমা করে দেয়। সত্যিই বলছো তুমি? ম্যাম, সত্যি। তারপর তারা দুজন আরো কিছুক্ষণ কথা বলে যার যার বাড়ি চলে যায়।
পরের দিন আহিয়া আমাদের বাড়িতে চলে আসে। কলিং বেল বাজাতে আমার মা এসে দরজা খুলে দেয়। আরে আহিয়া মা, তুমি? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। তা এতদিন পর বুঝি এই আন্টিটার কথা মনে পড়লো তোমার? কি যে বলেন না আন্টি, আপনাকে কি ভুলতে পারি? জানা আছে। কেমন মনে রেখেছেন আপনি? সরি আন্টি, আসলে থাক, তোমার আর বলতে হবে না। আমি জানি তুমি কেন আমার সাথে দেখা করতে আসোনি, আর কিভাবে তুমি আর সুলতান আলাদা হয়ে গেছো, সে সব কিছুই আমি জানি। আহিয়া অবাক হয়ে বলল, কিন্তু কি করে আন্টি? সুলতানকে যখন খুঁজে পেয়েছি তখন সে নিজেই তোমার আর তার ভালোবাসার কথা বলেছিল আমাকে। সে অনেক কষ্ট পেয়েছিল যখন জানতে পারে তোমার বিয়ে হয়ে গেছে। কিন্তু আমার বিয়ে হয়নি সেদিন। জানি, সুলতানের কাছ থেকেই জানতে পেরেছি। জানো আহিয়া, সুলতান যখন জানতে পেরেছে তোমার ওই দিন বিয়ে হয়নি, সে অনেক খুশি হয়েছিল তোমাকে ফিরে পাবে বলে। আর আমি তাই ঠিক করেছি তোমাকেই আমার ছেলের বউ বানাবো। সত্যি আন্টি? আন্টি কি? হ্যাঁ, আম্মু বলে ডাকবে কখন শুনি। আম্মু বলেই আমার আম্মুকে জড়িয়ে ধরলো। ভাগলি, কাঁদছিস কেন? কিন্তু আম্মু, ও তো আমার উপরে রেগে আছে। তা তো করবি, আপনি তো আর কম কষ্ট দেন নাই তাকে। সরি আম্মু। ক্ষমা আমার কাছে না আছে, যার কাছে অন্যায় করেছো তার কাছে যাও। কি করে চাইবো? ও তো অফিসে থাকে সারাক্ষণ, আর আমি কোনো ওর অফিসে যেতেও পারবো না। তাহলে? তাও ঠিক। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। থ্যাঙ্কস আন্টি। আবার আন্টি? সরি আম্মু। এবার ঠিক আছে। আচ্ছা আম্মু, আমি তাহলে এখন যাই। যাবে মানে? কিছু খেয়ে যাও, এই প্রথম আবার বাড়িতে এলে আর খালি মুখে চলে যাবে? না আম্মু, অন্য একদিন, এখন আসি। আর তুমি প্লিজ আমাকে একটু হেল্প করেও। তা তো করবই। তারপর আহিয়া সেখান থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে আসে গাড়ি নিয়ে, আর নিজের রুমে এসে বসে ভাবতে থাকে কি করে আমার রাগ অভিমান ভাঙাবে। তখনই তার মা এসে তার পাশে বসে। আহিয়া তার মার দিকে তাকিয়ে বলল, আম্মু তুমি? আমি। সুলতানের সাথে দেখা হয়েছে? না আম্মু, ও তো অফিসে, কিন্তু আম্মুর সাথে কথা বলেছি। মানে? ও সরি আম্মু, না আন্টি হবে, আমি আন্টির সাথে কথা বলেছি। ও, কিন্তু হঠাৎ আন্টিকে আম্মু বললি কেন? আসলে উনিই বলেছেন যে না, এখন থেকে ওনাকে আম্মু বলেই ডাকি, কারণ বিয়ের পর তো এমনিতেই ডাকতে হবে, তাই না? তার মানে উনি তো কি মেনে নিয়েছেন? যাক, ভালোই হলো। আচ্ছা আমি গেলাম, আমার কাজ আছে। তিনি চলে গেলেন, আর আহিয়া আবারও ভাবতে লাগলো। দুদিন পর রাতে আহিয়া শুয়ে শুয়ে আমার কথা ভাবছিল। তখন তার ফোনে একটা কল আসে। সে ফোন হাতে নিয়ে দেখে যে তার হবু শাশুড়ি মার ফোন। সে তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। শোন, তোকে একটা কথা বলার জন্য কল দিয়েছি। বলো আম্মু, কি কথা? সুলতান আগামীকাল বিকেলে লন্ডন যাচ্ছে কয়েক মাসের জন্য অফিসের কাছে। কি কি বলছো তুমি? ঠিকই বলছি। ও যদি এতদিনের জন্য বিদেশে যায়, তাহলে আমি কি করে ওর রাগ ভাঙাবো? তুই যদি লন্ডনে যাস তাহলে তুই খুব সহজেই ওর রাগ অভিমান ভাঙাতে পারবি, কারণ সেখানে তুই ওর সাথে কথা বলার অনেক সময় পাবি। তুমি সত্যি বলছো? সত্যি। কিন্তু আমি কিভাবে যাব? কেন যেতে পারবি না? না মানে, ও তো কাল বিকেলেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে, আর আমাকে যেতে হলে ওর কাগজপত্র আগে রেডি করতে হবে, আর সেইগুলো করতেই তো অনেক দিন লেগে যাবে। সেটা নিয়ে তুই চিন্তা করিস না, আমি তো শ্বশুরকে বলে একদিনের মধ্যেই তোর সব কাগজপত্র রেডি করছি। সত্যি? সত্যি, কিন্তু তার আগে তোকে তোর বাবা মার কাছে অনুমতি নিতে হবে। তুমি সেটা নিয়ে চিন্তা করো না, আমি সেটা ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি। রাখো, বাই। পরের দিন আহিয়া একদম রেডি হয়ে আমার বাড়িতে চলে আসে। তারপর সেখানে যা হলো, এই নে তোর সব কাগজপত্র। ধন্যবাদ আম্মু, এখন তাহলে আমি আসি। শোন, তোর সেখানে থাকার ব্যবস্থা আমি করে দিয়েছি। সত্যি? সত্যি। সুলতান যে ফ্ল্যাটে থাকবে তার পাশের ফ্ল্যাট তোর থাকার জন্য আমি ঠিক করেছি, তোর আব্বুকে দিয়ে, যাতে তুই সব সময় তার পাশে থাকতে পারিস। আম্মু তুমি জিনিয়াস, জাস্ট ওয়াও। তোমায় অনেক অনেক থ্যাঙ্কস আম্মু। থাক, আমার আর থ্যাঙ্কস দিতে হবে না, এখন তাড়াতাড়ি যা, নয়তো লেট হয়ে যাবে। ওকে আম্মু, আমি তাহলে আসি। অন্যদিকে আমি প্লেনে উঠে বসে পড়ি আর বাইরে তাকিয়ে থাকি। কিছুক্ষণ পর আমি সোজা হয়ে বসলাম আর সামনে তাকিয়ে আছি।
হঠাৎ আমার চোখ আটকে গেল একটা মেয়ের ওপর। আমি মেয়েটাকে দেখে বড়সড় একটা শক খেলাম, কারণ মেয়েটার কেউ না, আহিয়া। আমি বুঝতে পারছি না যে আহিয়া এখানে কেন। আহিয়া এসে সোজা আমার পাশে বসা বয়স্ক লোকটাকে বলল, আঙ্কেল, আমি কি আপনার সিটে বসতে পারি? কেন, তোমার সিটের কি হয়েছে? আসলে আঙ্কেল, উনি আমার স্বামী। আমার সিট অন্য জায়গায় পড়ে যাওয়ায় আমি ওর সাথে বসতে পারিনি। এখন আপনি যদি আমার সিটে যেতেন তাহলে। থাক মা, তোমাকে আর বলতে হবে না, তুমি এখানে বসতে পারো। বলি লোকটা আহিয়া সিটে চলে গেল, আর আহিয়া লোকটি সিটে বসে পড়ে। কেমন আছো জান? এসবের মানে কি? আর আপনি এখানে কেন? কেন, আবার লন্ডনে যাব তাই এসেছি। তো আপনি আমাকে আপনার স্বামী বললেন কেন ওনার কাছে? না বললে কি আর তোমার সাথে বসতে পারতাম? আমার পাশে বসার এত দরকার কি শুনি? দরকার তো আছেই। কি দরকার? বারে, তোমার পাশে না বসলে তোমার সাথে প্রেম করব কিভাবে? আপনি কি আমার জিএফ নাকি প্রেম করবেন আমার সাথে? না, আমি তো তোমার জিএফ না, আমি তো তোমার হবু বউ। মানে আপনার সাথে কি আমার বিয়ে ঠিক হয়েছে, নাকি যে আপনি আমার হবু বউ? হয় নাই, কিন্তু হতে কতক্ষণ? আপনি সে আসে বসে থাকুন, কোনো লাভ হবে না। আচ্ছা, আমায় কি ক্ষমা করা যায় না? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। একসময় প্লেন টেক অফ করবে বলে জানিয়ে দেওয়া হয়, আর সবাইকে সিট বেল্ট পরে নিতে বলে। আমি আমার সিট বেল্ট পরে নিলাম, আর আহিয়া তো সিট বেল্ট পরে নেয়। প্লেন টেক অফ করার সময় আহিয়া আমার হাত শক্ত করে ধরে থাকে, কাঁধে মাথা রেখে। আমি কিছু বললাম না, কারণ ও ভয় পাচ্ছে তাই। রাতের বেলা আমি তাকিয়েছি বাইরের দিকে। হঠাৎ কাঁধে ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি যে আহিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় ভীষণ সুন্দর লাগছে পাগলিটাকে। ভীষণ ইচ্ছে করছে পাগলিটার কপালে একটা চুমু এঁকে দিতে, কিন্তু দেয়া যাবে না। যদি জেগে যায় তখন কি বলবে? পাগলিটার মায়াবী ঘুমন্ত মুখটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও বুঝতে পারিনি। পরের দিন বিকেলে লন্ডন এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করলো। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি গাড়ির জন্য। আর দুহাত দূরে দাঁড়িয়েছে আহিয়া। কিছুক্ষণ পর একটা গাড়ি এলো, আর আহিয়া সেটাতে উঠে চলে যায় নিজের মতো। কিন্তু যাওয়ার আগে চোখ মেরে গেছে। কিছুই বুঝলাম না, চোখ মারলো কেন। কিছুক্ষণ পর আরও একটি গাড়ি এলো। আমি সেটাতে উঠে চলে এলাম বড় একটি বিল্ডিংয়ের সামনে। গাড়ি থেকে নেমে বিল্ডিংয়ের সামনে আসতে দেখতে পেলাম একটা মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। আর আমায় যখন দেখলো তখন আমার কাছে এসে, হ্যালো স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি রফিকুল ইসলাম, এখানকার SM গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার। ও, বুঝতে পেরেছি। তোমার ফ্ল্যাট? আসুন স্যার আমার সাথে, আমি দেখাচ্ছি। চলুন। তারপর রফিক সাহেব আমাকে 4 তলার একটা ফ্ল্যাটের সামনে নিয়ে এলো আর বলল, স্যার এটা আপনার ফ্ল্যাট, আর এই নিন ফ্ল্যাটের চাবি। থ্যাঙ্কস আঙ্কেল। ওকে স্যার। এখন আপনি আসুন। তিনি চলে গেল। আমি ফ্ল্যাটের ভিতরে এসে ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে কিছু স্ন্যাক্স অর্ডার করে ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠলো, তাই গিয়ে দরজা খুলে দেখলাম ডেলিভারি বয় খাবার নিয়ে এসে হাজির। তারপর আর কি, খাবারগুলো নিয়ে ডাইনিং টেবিলে বসে খেতে লাগলাম। খাওয়া শেষে রুমে এসে বাড়িতে কল করে কিছুক্ষণ কথা বললাম। এভাবেই পার হয়ে যায় দিনটা। পরের দিন সকালে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখলাম একটা মেয়ে শুয়ে আছে বুকের উপরে মাথা রেখে। আমি ভয় পেয়ে গেলাম, আর ভয়ে নড়ে চড়ে ওঠায় মেয়েটি মাথা তুলল, আর আমার দিকে তাকাতে আমি যেন আকাশ থেকে বললাম, কারণ আমি যাকে দেখলাম সে আর কেউ না, আহিয়া। আপনি? জান, আমি। আপনি এখানে কেন? আর এখানে এবার কিভাবে এলেন? আমি তো সব সময় তোমার কাছেই থাকি জান। চোখ টিপ দিয়ে বলল, এই আপনার নাটক বন্ধ করুন আর আমার উপর থেকে সরুন। না, সরবো না। আমার কিছু না বলে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে ফেলে দিয়ে উঠে পড়লাম। আপনি এখানে এলেন কখন? কে? আমি তো গতকাল রাতেই এসেছি। কি? কিন্তু আপনি জানেন কি করেছে আমি এখানেই থাকি? কারণ তোমার পাশের ফ্ল্যাটটাই যা আমার, জানো? কি? জি। কিন্তু আপনি এখানে কি করে? আমি তো দরজা লক করে ঘুমিয়েছি। তাহলে? ম্যাজিক। মানে এটা ম্যাজিক, যা তোমাকে বলা যাবে না। মানে কি? মানে তোমাকে বলবো না। বলতে হবে না, এখন তাড়াতাড়ি বের হন আমার ফ্ল্যাট থেকে। তা তো যেতেই হবে, তুমি তো আর আমাকে থাকতে দিবে না এখানে। এখন বের হন এখান থেকে। এখন তো বের হয়ে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আহিয়া চলে যেতে পা বাড়ালো, কিন্তু হঠাৎ সে পেছনে ফিরে আমার কাছে আসলো। কি হলো জান? আহিয়া কিছু না বলে আমার গালে একটা চুমু দিয়ে দৌড়ে দরজার কাছে গিয়ে হি হি করে হাসতে লাগলো। এসব কি? হ্যাঁ, আপনি কি ভাবছেন
এসব করলে আপনাকে আমি ক্ষমা করে দেব? কখনোই না। আমি এত সহজে বলবো না যে আপনি কি কি করেছেন আমার সাথে। আহিয়ার মুখটা কালো হয়ে যায়। আমার কোথায়? সে বলল, আমাকে কি ক্ষমা করে আরেকবার সুযোগ দেওয়া যায় না? আমি কিছু না বলে তার কাছে গিয়ে তাকে সরিয়ে তার মুখের উপর দরজা লাগিয়ে দিলাম। আহিয়া তার ফ্ল্যাটে গিয়ে কাঁদতে লাগলো। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাই আমার অফিসে। আমি আমার ফ্ল্যাটে এসে অবাক হয়ে যাই, কারণ আমার রুম পুরো গোছানো। এটা কি হলো? আমার স্পষ্ট মনে আছে যে আমি রুম আগোছালো রেখে চলে গেছিলাম। আচ্ছা, আহিয়া আসেনি তো এখানে? কিন্তু সে কি করে আসবে? আমি তো দরজা লক করে গিয়েছিলাম। তাহলে আচ্ছা, এমনটা নয় তো রাতে যেভাবে আহিয়া আমার রুমে এসেছিল ঠিক সেভাবেই হয়তো আবার এসেছিল? হবে হয়তো। আমি কিছু না ভেবেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বিকেলে ঘুরতে বেরোয়েছি, হাঁটছি আর চারপাশে তাকিয়ে দেখছি। হঠাৎ মনে হলো যে কেউ আমার পাশে একজন হাঁটছে। তাকে দেখলাম আহিয়া। আপনি আমার সাথে আসছেন কেন? আমি কই তোমার সাথে যাচ্ছি? আমি তো আমার হবু বরের সাথে যাচ্ছি। আমি আর কিছু বললাম না, কিন্তু মনে মনে কিছু একটা ভেবে নিলাম। কিছুক্ষণ পর দেখলাম সামনে একটা রেস্টুরেন্ট আছে, তাই সেটার ভিতরে এসে একটা টেবিলে বসে পড়লাম। আমার সাথে সাথে আহিয়া এসে আমার মুখোমুখি বসে পড়ে আর আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। দাঁড়াও, তোমার হাসি বের করছি, মনে মনে বললাম। আমি চারপাশে তাকিয়ে দেখলাম যে একটা মেয়ে একা একা বসে কফি খাচ্ছে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না। কিন্তু মেয়েটাকে পেছন থেকে দেখে মনে হচ্ছে যে সেই দেশের নাগরিক। আমি উঠে গিয়ে সেই মেয়েটার টেবিলে বসে পড়লাম। মেয়েটা মাথা তুলে আমার দিকে তাকাতে অবাক হয়ে যায়, সাথে আমি অবাক হয়ে যাই, কারণ এটা অহনা। সুলতান, তুমি আমি। তুমি এখানে কি করে এলে? কেন? সবাই যেভাবে আসে আমি সেভাবে এসেছি, অর্থাৎ প্লেনে করে এসেছি আমি। আমি সেটা বলিনি। আমি বলছি যে তুমি এখানে কেন আর এলেই বা কিভাবে? তোমার তো আর্থিক অবস্থা এতটাও ভালো না যে তুমি এখানে আসতে পারবে। তুমি তো অনেক গরিব ঘরের ছেলে, তাই না? মানুষ তো সবসময় একরকম থাকে না, তাই না? তা অবশ্য ঠিক, কিন্তু তুমি এখানে কেন? জব করো নাকি এখানের কোনো কোম্পানিতে? না, আমি কোনো কোম্পানিতে জব করি না। আমি আমার কোম্পানি দেখাশোনা করি। তোমার কোম্পানি মানে? আমার কোম্পানি। আর আমি তো এখানে এসেছি, আমার কোম্পানি একটা সমস্যা হয়েছে তাই দেখতে এসেছি। কি বলছো তুমি? ঠিকই বলছি। মজা করছো তাই না আমার সাথে? আমি কোন দুঃখ মজা করবো তোমার সাথে? তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না আমার কথা? আচ্ছা, তাহলে বলো তোমার কোম্পানির নাম কি? SM গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। কি? এই কোম্পানিটা তোমার? আমার। এই কোম্পানিটা তোমার তাই না? মিথ্যা বলো কেন? এই কোম্পানির মালিক তো ইমরান চৌধুরী। আচ্ছা, তিনি মারা গেছেন তা তুমি কি করে জানো? তারপর অহনা যা বললো। জানবো না কেন? আমি তো সেই কোম্পানিতেই জব করি। কি? তুমি সেই কোম্পানিতে জব করো? করি, কিন্তু এত অবাক হচ্ছ কেন? নাকি তোমার মিথ্যা ধরা পড়ে গেল বলে? তুমি তো আজ অফিসে যাওনি তাই না? অহনা হা করে আমার দিকে তাকিয়ে রইল। কি হলো, হা করে তাকিয়েছো কেন? তো তুমি কি করে জানলে? কারণ আজ আমি অফিসে গিয়ে তোমায় পাইনি। কি? তুমি অফিসে গিয়েছিলে? যাবো না কেন? আমারই তো অফিস। তার মানে তুমি সত্যি বলছো? তোমার যদি এখনো বিশ্বাস না হয়, আমি তাহলে তোমায় এক্ষুনি বরখাস্ত করে দিচ্ছি ম্যানেজারকে বলে, তারপর না হয় বিশ্বাস করো। এই না না, প্লিজ এমনটা করো না। আমার বিশ্বাস হয়ে গেছে, কিন্তু তুমি এই কোম্পানির মালিক কি করে হলে? কারণ আমি ইমরান চৌধুরীর নাতি সুলতান মাহমুদ চৌধুরী। তুমি ওনার নাতি হলে গরিবের মতো চলাফেরা করতে কেন? ওটা সিক্রেট, বলা যাবে না। আর হ্যাঁ, বলে যেও না আমি তোমার বস। বেশি প্রশ্ন করলে কিন্তু চাকরি থেকে বের করে দেবো। এই না না, প্লিজ, আমি আর কোনো প্রশ্ন করবো না তোমায়। তো তুমি কেমন আছো? ভালো আছি। আমায় জিজ্ঞেস করবে না কেমন আছি? তুমি তো বারণ করেছো যেন কোনো প্রশ্ন না করি। তখন মজা করেছি রে বুদ্ধু। আমি আর অহনা কথা বলছিলাম আর মাঝে মাঝে হাসছি, যা দেখে আহিয়ার চোখে পানি টলমল করছে। তার ভীষণ কষ্ট হচ্ছে, তার প্রিয় মানুষটার সাথে কথা না বলে অন্যের সাথে কথা বলছে। আহিয়া আর সহ্য করতে না পেরে দৌড়ে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে কাঁদতে কাঁদতে। এইটুকুতে এত কষ্ট পাচ্ছ? অথচ আমি আরও বেশি কষ্ট পেয়েছি যখন তুমি প্রতিদিন আমার সামনে ওই তোমার অফিসের স্টাফদের সাথে এসে কথা বলতে, আমাকে তোমার কেবিনে রেখে। আমি বেরিয়ে পড়লাম সেখান থেকে আর ফ্ল্যাটে চলে আসলাম রাতের বেলা। আমি ঘুমিয়েছি, তখন কে একজন এসে আমার বুকের উপর শুয়ে পড়লো। হঠাৎ ভারী কিছু অনুভব করায় ঘুমটা ভেঙে যায়। আমি কিছু বলার আগে অনুভব করলাম যে আমার বুক ভিজে গেছে। আমার বুঝতে বাকি নেই যে এটা আহিয়া আর সে কাঁদছে। আমি কিছু না বলেই ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম থেকে উঠে আহিয়াকে পাশে পেলাম না। আমি বিছানা থেকে উঠে পুরো ফ্ল্যাট খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কি হলো? ও কি তাহলে আমি জাগার আগে চলে গেছে? আমার কিছু না ভেবে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। দুপুরবেলা অফিস থেকে ফ্ল্যাটে ফিরে এসে নিজের রুমে গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ রুমের দেয়ালে বড় করে সরি লেখা। বুঝতে আর বাকি নেই যে এটা আহিয়ার কাজ। আমি ফ্রেশ হয়ে কিচেনে গেলাম রান্না করতে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম আগে থেকে খাবার রান্না করা হয়েছে। এবারও বুঝতে বাকি নেই যে এটাও আহিয়ার কাজ। আমি খেতে বসে পড়লাম। এত কষ্ট করে আমার জন্য রান্না করেছে পাগলিটা, না খেয়ে কি আর পারি? বিকেলে রেডি হয়ে বিল্ডিংয়ের নিচে চলে এলাম আর ফোন বের করে একজনকে ফোন দিলাম। তারপর একটা গাড়িতে উঠে চলে এলাম পাশের এক পার্কে। অন্যদিকে আহিয়া আমার পিছনেই যখন আমি আমার ফ্ল্যাট থেকে বেরিয়েছিলাম। আহিয়া আমার পিছু করতে করতে একটা পার্কের সামনে চলে আসে। এদিকে আমি পার্কে এসে একটা বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ বসে থাকার পর অহনা এসে আমার সামনে দাঁড়ালো। অন্যদিকে আহিয়া পার্কে এসে আমাকে খুঁজতে লাগলো। হঠাৎ তার চোখ যায় একটা ব্রেঞ্চের উপর। সে যা দেখলো তা দেখে তার বুক ফেটে কান্না আসছে, কারণ সে দেখলো যে আমি একটা মেয়ের সাথে বসে কথা বলছি আর মাঝে মাঝে আমরা হাসছি। আহিয়ার ভীষণ কষ্ট হচ্ছে নিজের প্রিয় মানুষটাকে অন্যের সাথে দেখে। আহিয়ার সহ্য করতে না পেরে দৌড়ে চলে যায়। আহিয়া চলে যেতে আমি অহনাকে বললাম, আচ্ছা অহনা, আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, আর গিয়ে কল করবে, কেমন? তারপর আমি আমার ফ্ল্যাটে চলে এলাম। কিছুক্ষণ পর ফোনে ফেসবুকিং করছিলাম, তখন কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে খুলে দেখলাম যে আহিয়া দাঁড়িয়ে আছে। আপনি? আহিয়া কিছু না বলে আমার ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে আর দরজা লাগিয়ে দিল। আপনার সাহস তো কম না, আমার অনুমতি ছাড়া আবার আমার ফ্ল্যাটে ঢুকে পড়লেন। আহিয়া কিছু না বলে আমার দিকে এগোতে লাগলো। এই, আপনি আমার দিকে এভাবে এগোচ্ছেন কেন? আহিয়া এসে আমার কলার চেপে ধরল আর বলল, এই, ওই মেয়েটা কে? হ্যাঁ, কার কথা বলছেন আপনি? কার আবার? যার সাথে কিছুক্ষণ আগে পার্কে দেখা করে এলে? ও, ওর কথা বলছেন? ও তো আমার ফ্রেন্ড অহনা। সে ফ্রেন্ড হোক আর যাই হোক, তোমার এত কথা কিসের ওর সাথে? হ্যাঁ, আমি ঝাড়ি মেরে তার হাত নিজের কলার থেকে ছাড়িয়ে বললাম, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তাতে আপনার কি? হ্যাঁ, আমারই তো সব। তুমি জানো না আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না? তো আমি কি করব? কি করবে মানে? তুমি না বলেছিলে যে তুমি আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না? তাহলে কেন তুমি ওই মেয়ের সাথে কথা বললে, তাও হেসে হেসে? বলেছি তো, কি হয়েছে? আপনি তো এই একই কথা বলেছিলেন। আপনি যদি নিজের কথা ভাঙতে পারেন তাহলে আমি কেন পারবো না? আসলে আহিয়ার অফিসে চাকরি করাকালীন আহিয়া আমাকে তার কেবিনে ডেকে দেখে ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতো। আমি শুধু তোমাকে তখন কষ্ট দেওয়ার জন্য এমন করেছি, তার জন্য আমি সরি। তুমি প্লিজ আমায় মাফ করে দাও। হয়েছে আপনার বলা, এখন আপনি যেতে পারেন। আমাকে আবার অহনাকে ফোন দিয়ে জানাতে হবে যে আমি বাসায় পৌঁছে গেছি, নয়তো সে আবার চিন্তা করবে। তুমি আবার এই মেয়ের সাথে এখন কথা বলবে? বলবো। তুমি কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, নয়তো যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু প্লিজ তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো না। আমি যে তা সহ্য করতে পারবো না। আপনাকে আমি কি বলেছি শুনতে পারনি? যান, বেরিয়ে যান এখান থেকে। আহিয়া আমার ধমকে কেঁপে উঠল। কি হলো যান? আহিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। তুমি এটুকু সহ্য করতে পারছো না? তাহলে ভেবে দেখো আমি কতটা কষ্ট পেয়েছি, আমি কিভাবে সহ্য করেছি। পরের দিন বিকেলে আমি ঘুরতে বের হই। আমি এখন একটা বেঞ্চে বসে আছি আর তাকিয়ে আছি আমার সামনে থেকে একটা সুন্দর ছেলের দিকে। হঠাৎ আহিয়া এসে আমার পাশে বসে পড়ে। আমি তাকে দেখে বললাম, আপনি আপনি এখানেও চলে এলেন আমার পিছু পিছু? তুমি এখানে থাকলে আমি অন্য কোথাও কি করে থাকি বলো? আচ্ছা, একটা সত্যি কথা বলবেন আমায়? একটা কেন, হাজারটা জিজ্ঞেস করো, সব কটার উত্তর দিব। আপনি কি আদৌ এখানে কোনো বিজনেসের কাজে এসেছেন নাকি আমাকে জ্বালাতে এসেছেন? সত্যি বলবো? আমি তো সত্যিই বলতে বলেছি আপনাকে। আমি এখানে কোনো বিজনেসের কাজে আসিনি। আমি এসেছি তোমার জন্য। তোমার রাগ অভিমান ভাঙিয়ে তোমাকে আবার নিজের করে পেতে এসেছি এখানে, তোমার পিছু পিছু। তার কখনোই হবে না। হঠাৎ মেলিকণ্ঠে বলে ওঠে, কেমন আছো সুলতান? আমি তাকে দেখে এটা অহনা। আমি তার কাছে গিয়ে বললাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, কিন্তু তুমি কি করছো এই মেয়েটার সাথে? আর এই মেয়েটাই বা কে? ও কিছু না, চলো আমরা ওই দিকটা গিয়ে কথা বলি। চলো। তারপর আমি আর অহনা সামনের দিকে এগিয়ে বসে গল্প করতে লাগলাম। অন্যদিকে আহি আমাদের দিকে তাকে নিঃশব্দে কাঁদতে লাগলো। এদিকে অহনা কথা বলার সময় বারবার আমার গায়ে ঢলে পড়ছিল, যা আহিয়ার হৃদয়ে রক্তক্ষরণ করছিল। আহিয়া সহ্য করতে না পেরে দৌড়ে চলে যায় সেখান থেকে। এভাবে পার হয়ে যায় 15 দিন।
এই 15 দিনে আমি আহিয়াকে দেখে দেখে প্রতিদিন অহনার সাথে কথা বলতাম, আর আহিয়া তা দেখে কষ্ট পেত। একদিন বিকেলে আমি পার্কে বসে অপেক্ষা করছি অহনার জন্য। কিছুক্ষণ পর অহনা চলে আসে সেখানে। কেমন আছো সুলতান? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, এখন বলো আমাকে এখানে ডাকার কারণটা কি? আমি জানি না তুমি আমার কথাগুলো শুনে কি মনে করবে, কিন্তু তারপরও বলছি। বলে হাঁটু গেড়ে বসে পড়ে আর একটা গোলাপ ফুল দিয়ে বলল, আই লাভ ইউ। কি কি বলছো তুমি এসব? ঠিক বলছি, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না। অন্যদিকে আহিয়া দূর থেকে সব দেখছে। সে ভীষণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। তার বিশ্বাস আমি অহনাকে ফিরিয়ে দেব, কিন্তু তার বিশ্বাসকে ভুল করে দিয়ে আমি অহনার ফুলটা নিয়ে নিই আর অহনাকে ধরে দাঁড় করাই। আহিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার জন্য বিশ্বাসই হচ্ছে না যে আমি তাকে এত বড় একটা শাস্তি দিব। তার করা অপরাধের জন্য তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এদিকে আমি অহনাকে দাঁড় করানোর সাথে সাথেই সে আমাকে জড়িয়ে ধরে। আহিয়া এবার আর সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। এদিকে আমি অহনাকে নিজের থেকে ছাড়িয়ে ফেললাম। কি হয়েছে, ছাড়লে কেন? তুমি আমায় জড়িয়ে ধরলে কেন? বাহরে, তুমি তো আমার বিএফ, তোমাকে জড়িয়ে ধরবো না তো কাকে জড়িয়ে ধরবো? এই আমি তোমার বিয়ে হলাম কখন? হ্যাঁ, কখন মানে এই মাত্রই তো তুমি আমায় গ্রহণ করেছো। আমি তোমাকে কখন গ্রহণ করলাম? আমি তো তোমাকে গ্রহণ করিনি। তাহলে আমার ফুলটা নিলেছে? শোনো অহনা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমার পক্ষে তো সম্ভব না। কি? কিন্তু কেন? আমি কি সুন্দরী না? তুমি দেখতে যথেষ্ট সুন্দরী, কিন্তু তারপরে আমার পক্ষে সম্ভব না তোমাকে ভালোবাসা। কিন্তু কেন? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। কি কি বলছো কি তুমি? ঠিকই বলছি, আমি একজনকে ভালোবাসি, তাই আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমি হয়তো কথাটা বলতে অনেক দেরি করে ফেলেছি। না অহনা, তুমি যদি আমাকে যেদিন দেখা হয়েছে সেদিনই প্রপোজ করতে, তারপরে আমার উত্তর একই থাকতো। তার মানে তুমি? হ্যাঁ, আমি তোমার সাথে দেখা হওয়ার আগে থেকে একজনকে ভালোবাসি। তাহলে কে সে? আমি কি দেখতে পারি তাকে? তুমি তাকে দেখেছো অহনা? কি বলছো তুমি? আমি তাকে দেখেছি, কিন্তু কখন? মনে আছে একদিন জেলের পাড়ে তুমি আমাকে একটা মেয়ের সাথে বসে থাকতে দেখেছিলে? হ্যাঁ মনে আছে। সেই মেয়েটি আমার ভালোবাসা। কি কি বলছো তুমি? ঠিক বলছি। তাহলে তুমি ওই দিন তাকে চিনতে অস্বীকার করেছিলে কেন? তাকে এটা বোঝানোর জন্য যে প্রিয় মানুষটা অবহেলা থেকে পাওয়া কষ্ট কতটা যন্ত্রণা দেয়। আমি বুঝতে পারলাম না তোমার কথাটা, একটু বুঝিয়ে বলো। শোনো তাহলে, তারপর আমি তাকে আমার সাথে কি কি হয়েছে আর আহি আমার সাথে কি কি করেছে সে সব কিছু খুলে বললাম। তুমি আহিয়ার জন্য এত কষ্ট পেয়েছো, আর আহিয়া কিনা তোমাকে আরও কত কষ্ট দিল? কেন? কিছু না জেনে বুঝে? তার উচিত ছিল তোমাকে একবার হলেও জিজ্ঞেস করে সত্যিটা জানা। হুম। তো আর কতদিন কষ্ট দিবে? এবার অন্তত মেনে নাও তোমার আহিয়াকে। মেনে নেব, তাও আজকে। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও তার কাছে। যাচ্ছি, আর পারলে আমায় ক্ষমা করে দিও। আরে তুমি ক্ষমা চাইছো কেন? কারণ আমি যদি তোমার সাথে না মিশতাম, কথা না বলতাম, তাহলে তো তোমাকে আমার ভালোবেসে এতটা কষ্ট পেতে হতো না। ধুর, এটা কোনো কথা হলো? আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল, তাই হয়েছে। এর জন্য আমি নিজেকে আর দোষারোপ করব না শুধু শুধু। তারপরেও তোমাকে বললাম না এতে তোমার কোনো দোষ নেই। শোনো, অনেক ছেলে মেয়েই তো একে অপরের সাথে কথা বলে, কই তাদের সবার মধ্যে কি ভালোবাসার সৃষ্টি হতে গণা কয়েকজন ছাড়া হয় না। কারণ ভালোবাসা কখন কার জন্য জন্মায় তা কেউ জানে না, এমনকি যার মনে জন্মায় সে নিজেও বুঝতে পারে না। তাই এখানে তোমার কোনো দোষ নেই। এখন যাও, তোমার আহিয়ার কাছে গিয়ে দেখো, হয়তো আবারও তোমার জন্য কাঁদছে। তারপর আমি তাকে বিদায় দিয়ে ফ্ল্যাটে যাওয়ার সময় কিছু ফুল আর চকলেট নিলাম আহিয়ার জন্য। কিছুক্ষণ পর আহিয়ার ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল না বাজিয়ে চাবি দিয়ে খুলে ফেললাম। আসলে আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল। তারপর সোজা আহিয়ার রুমে চলে এলাম, কিন্তু ভিতরে ঢুকে যে আমার এমন কিছু দেখতে হবে তা আমি কল্পনা করিনি। কারণ আমি দেখলাম আহিয়া নিচে পড়ে আছে আর তার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। আমার হাত থেকে ফুল আর চকলেটগুলো পড়ে গেল। আমি আহিয়া বলে চিৎকার দিয়ে তার কাছে ছুটে গিয়ে, এ আহিয়া, কী হয়েছে তোমার? এ আহিয়া, কথা বলছো না কেন? আমি আহিয়াকে কোলে তুলে নিলাম আর বিল্ডিংয়ের নিচে এসে একটা ট্যাক্সিতে উঠে পড়লাম। এ আহি, কথা বলো না আমার সাথে। এই দেখো, আমি আর তোমার সাথে রাগ করবো না,
আর প্লিজ কোনো মেয়ের সাথে কথা বলবো না। প্লিজ আমার সাথে কথা বলো লক্ষ্মীটি। প্লিজ একবার চোখ খুলে তাকাও না লক্ষ্মীটি। ভাই প্লিজ তাড়াতাড়ি চালান না। ড্রাইভারকে উদ্দেশ্য করে বললাম। জি ভাইয়া, করছি। ড্রাইভার বাংলাদেশি, তাই বাংলায় বললাম। কিছুক্ষণ পর আমি আহিয়াকে নিয়ে হসপিটালে পৌঁছে যাই। আহিয়াকে এমার্জেন্সিতে নেওয়া হয়। এদিকে আমার ভীষণ চিন্তা হচ্ছে, সাথে খুব ভয় করছে নিজের প্রিয় মানুষটাকে হারানোর। আমার হঠাৎ করেই ওই কাগজটার কথা মনে পড়লো, যেটা আমি আহিয়ার হাতের মুঠে পেয়েছিলাম। আসলে আমি গাড়িতে থাকাকালীন আহিয়ার হাতে একটা কাগজ পেয়েছিলাম। সেই কাগজটা বের করে পড়তে লাগলাম। সেখানে লেখা ছিল এমন যে, প্রিয় সুলতান, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার উপরে করা অত্যাচারের জন্য। এবার অন্তত ক্ষমা করে দিও, না হলে যে মরেও শান্তি পাবো না। আচ্ছা সুলতান, আমি কি এতই বড় অপরাধ করেছি যে আমাকে তার জন্য এত বড় শাস্তি দিলে ওই অহনার প্রপোজাল গ্রহণ করে? জানো সুলতান, তুমি যখন অহনার প্রপোজাল গ্রহণ করলে তখন কতটা কষ্ট পেয়েছি আমি। আমার বিশ্বাস ছিল তুমি অহনার প্রপোজাল কিছুতেই গ্রহণ করবে না, কারণ তুমি আমায় ভালোবাসো, শুধু একটু রেগে আছো আমার উপরে। কিন্তু না, তুমি আমার বিশ্বাসকে ভুল প্রমাণিত করে দিয়ে অহনার প্রপোজাল গ্রহণ করলে। তুমি যখন ওর প্রপোজাল গ্রহণ করলে তখন যেন আমার পুরো দুনিয়াটাই ওলটপালট হয়ে যায়। তুমি যখন তাকে বুকে টেনে নিলে তখন যেন আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাচ্ছিল, বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়। বেঁচে থাকতে তো তোমাকে আর অন্য কারো হতে দেখতে পারবো না, তাই চলে যাচ্ছি অনেক দূরে। যেখানে আমার থাকার কথা সেখানে অন্য কেউ জায়গা করে নিয়েছে, তা যে আমি সহ্য করতে পারবো না, তাই চলে যাচ্ছি না ফেরার দেশে। সবশেষে শুধু একটা কথাই বলবো, ভালোবাসি, খুব খুব ভালোবাসি তোমায়। ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। এতে তোমার অপরাধী অহনা। আমি চিঠিটা বুকে জড়িয়ে কাঁদতে লাগলাম। না আহিয়া, আমি যে শুধুই তোমার, আমি যে একমাত্র তোমাকেই ভালোবাসি। তুমি আর কেন কিছুক্ষণ অপেক্ষা করলে না সেখানে? তাহলে যে তুমি তোমার ভুল বুঝতে পারতে, আর এমন ভুল পদক্ষেপ নিতেও হতো না তোমার। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে এলো। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে বললাম, ডক্টর, ও কেমন আছে? ও ঠিক আছে তো? আসলে পেশেন্ট কি হলো, থেমে গেলেন কেন? বলুন, আমার আহিয়া ঠিক আছে তো? এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আমি ওর কাছে যেতে পারি? যেতে পারেন। আমি আহিয়ার কাছে গিয়ে তার পাশে বসে বললাম। পাগলিটা কত আরামে শুয়ে আছে, অথচ এদিকে তার জন্য আমার জানটা বেরিয়ে যাচ্ছিল। আহিয়া আস্তে আস্তে চোখ মেলে তাকালো, আর তার সামনে আমাকে দেখে সে অবাক হয়ে যায়। সে বলল, সুলতান, তুমিও এখানে? তাহলে কি তুমিও মরে গেছো? পাগলি, আমি মরিনি, তুমি বেঁচে আছো। এবার আহিয়া ফুপিয়ে কেঁদে উঠলো। এ পাগলি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি আমায় কেন বাঁচালে? আমি বাঁচতে চাই না। আরে আমার কথাটা তো শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। বেঁচে থাকলে তোমাকে অন্য কারো হতে দেখতে হবে, তা আমি সহ্য করতে পারবো না। প্লিজ তুমি আমায় মেরে ফেলো, আমি বাঁচতে চাই না। প্লিজ আমায় মেরে ফেলো। আহিয়া আমার কোনো কথা শুনছে না, বারবার মরে যেতে পাগলামি করছে। আমি আর কোনো উপায় না পেয়ে আহিয়ার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেই। আহিয়া পুরো ফ্রিজ হয়ে যায়। সে যেন অনেক বড়সড় একটা শখ খেলো। কিছুক্ষণ পর আমি আহিয়াকে ছেড়ে দেই আর বললাম, এইবার পাগলামি থেমেছে দেখছি আমার পাগলিটার। তুমি আমায় কিস করলে কেন? তোমাকে না করলে কাকে করবো? কেন? তোমার ওই অহনাকে করবে? তোর আমি কেন ওকে কিস করতে যাবো? আমি তো তোমাকেই করবো। কেন আমাকে কেন করবে? কারণ আমি আমার এই পাগলিটাকে অনেক ভালোবাসি, তাই। আহিয়ার নাক টেনে দিয়ে বললাম। মিথ্যে, তুমি আমায় না, ওই অহনাকে ভালোবাসো। কে বলেছে তোমাকে যে আমি অহনাকে ভালোবাসি? আমি নিজের চোখে দেখেছি তুমি অহনার প্রপোজাল গ্রহণ করেছো। সেটা তোমার ভুল ধারণা। তুমি যদি সেখানে আর কিছুক্ষণ থাকতে তাহলে বুঝতে পারতে আমি ওকে গ্রহণ করিনি। মানে তারপর আমি আহিয়াকে আমার আর রহনার মধ্যে ঘটে যাওয়া সব কথাই বললাম। সে শুনে কেঁদে দিল। এই পাগলি, এখন আবার কাঁদছো কোন দুঃখে? এটা কোনো দুঃখের কান্না নয়, এটা তো খুশির কান্না। ও কি? তুমি তাহলে এতদিন ধরে অহনার সাথে কথা বলতে কেন? তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আমাকে কষ্ট দেওয়ার জন্য? আমি চেয়েছি যেন তুমি বুঝতে পারো যে প্রিয় মানুষের থেকে পাওয়া অবহেলা, অপমান, কষ্ট কতটা যন্ত্রণাদায়ক। জানো, তুমি যখন আমাকে দেখে দেখে অন্য ছেলেদের সাথে কথা বলতে তখন কতটা কষ্ট হতো আমার। আমি তোমার শত অত্যাচারেও তেমন কষ্ট পাইনি, কিন্তু তুমি যখন আমাকে দেখে দেখে অন্য ছেলেদের সাথে কথা বলতে তখন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। তাই আমি তোমাকে বোঝাতে চেয়েছি যে প্রিয় মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলে, আড্ডা দেয়, তখন কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয় হৃদয়ে। সেজন্য আমি অহনার সাথে কথা বলতাম। আমায় ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি।
ক্ষমতা অনেক আগে করে দিয়েছি পাগলি। সত্যি তো? সত্যি। যদি সত্যি হয় তাহলে ওটা দাও। মানে কি দেব? ওই যে কিছুক্ষণ আগে যেটা দিয়ে দিলে সেটা। তখন আবার কি দিয়েছি? আরে আমার কান্না যেটা দিয়ে বন্ধ করেছিলে সেটা দিতে বলছি। তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আমি আবার কি দিয়ে তোমার কান্না বন্ধ করেছি? বুঝো না, বুঝার ভান করলাম। কুত্তা, বিলাই, ছাগল, আমি জানি তুই সব বুঝো না বুঝার ভান করছিস। থুর, আমিও বা কেন তোর কাছে চাইছি? নিজে নিয়ে নিলেই তো পারি। অ্যাটলিস্ট তুই তো আমারই। মানে? এখনো মানে করছিস তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে আমার মাথাটা পেছন দিক দিয়ে ধরে তার মুখের কাছে নিয়ে আমার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। 5 মিনিট পর ছেড়ে দিল। আর দুজনে হাঁপাতে লাগলাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এই তখন না কিস করেছি, তাহলে এখন আবার কেন করলে? তখন করে তো নিজেই স্বাদ নিয়েছো, আমি কি নিতে পেরেছি নাকি? তাই এখন আমি করলাম। আর তাছাড়া একটা দিয়ে কি মন ভরে নাকি? তাই তো আমি ঠিক করেছি বিয়ের পর প্রতিদিন 50টা করে কিস করব তোমাকে। আর প্রতিটা কিস হবে কমপক্ষে 5 মিনিট করে। কি? হায় হায়, মাইয়া কয় কি দিনে 50টা, তারপর 5 মিনিট করে? হাউ ইজ পসিবল? কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা আর আমি একদম ঠিক আছি। আর আমি যা বলছি একদম ঠিক বলছি। কি ঠিক বলছো? হ্যাঁ, দিনে 50টা কিস করলে তো আমি মরে যাব। চুপ কুত্তা, একদম বাজে কথা বলবি না। আচ্ছা আচ্ছা, রাগ করো না, কিন্তু তুমি নিজেই বলো, এতবার কেউ কাউকে কিস করতে পারে? আরে পারবে, আর না পারলে তখন দেখা যাবে। কিন্তু এতবার কিস করতে চাইছো কেন? তোমাকে কিস করতে অনেক মজা পাই। তোমার ঠোঁটগুলো অনেক মিষ্টি তো, তাই। কি বলছো তুমি? কারো ঠোঁট কি করে মিষ্টি হতে পারে? প্রিয় মানুষটার সব ছোঁয়াই অনেক ভালো লাগে, তাহলে তার ঠোঁটের ছোঁয়া কেন মজা লাগবে না? আমি মুচকে এসে বললাম, তাই নাকি? তাই। তারপর ডক্টরের সাথে কথা বলে আহিয়াকে নিয়ে ফ্ল্যাটে চলে এলাম। তুমি এখন রেস্ট নাও, আমি আসি। কোথায় যাবে তুমি? কোথায় আবার? আমার ফ্ল্যাটে। কেন তুমি ওখানে কেন যাবে? এখানে থাকো না আমার সাথে। এখানে না হয় ঘুমানোর আগ পর্যন্ত থাকবো, কিন্তু রাতে ঘুমানোর সময় তো আর থাকতে পারবো না, কারণ আমাদের বিয়ে হয়নি। তাতে কি হয়েছে? তারপরেও তুমি আমার কাছেই থাকবে। জি না ম্যাডাম, তা হচ্ছে না। এখন এর পরেও যদি জোর করেন তাহলে কিন্তু এখনই চলে যাব। থুর, ভালো লাগে না। তারপর আহিয়ার সাথে ঘুমানোর আগ পর্যন্ত থেকে নিজের ফ্ল্যাটে চলে এলাম। রাতে আমি ঘুমিয়ে আছি, তখন আমার রুমে আহিয়া এসে আমার উপরে শুয়ে পড়লো। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, বুকের উপরে ভারী কিছু অনুভব করে। আমার বুঝতে বাকি রইল না যে এটা আহিয়া। তুমি সে চলে এলে তাই না? এত না করা সত্ত্বেও। আহিয়া চমকে উঠে বলল, তুমি ঘুমাওনি? তুমি আসে ঘুমটা ভেঙে গেছে। কিন্তু তুমি কি করে বুঝলে যে আমি এসেছি? কারণ এই চুন্নিটা ছাড়া আর কোন চুন্নি আছে যে আমার কাছে সময় জড়িয়ে ধরবে? ও, আমায় চূর্ণি বললে কেন? কারণ তুমি সবসময় চোরের মতো লুকিয়ে লুকিয়ে আসো আমার কাছে, তাই। ও, কিন্তু তুমি আমার কথা শুনলে না কেন? কে বলেছে তোমার কথা শুনিনি? আমি তো তোমার কথা শুনেছি। তা কিভাবে শুনলে শুনি? শোনো, তুমি বলেছিলে তুমি আমার কাছে থাকবে না, কিন্তু এটা তো বলনি যে তোমার কাছে আমি থাকতে পারবো না, তাই আমি তোমার কাছেই চলে এসেছি। বাবা, কি শয়তানি মেয়ে রে তুমি। তোমার জন্য শয়তানি হলেও ক্ষতি কি? পাগলি একটা। শুধু তোমারই পাগলি। তারপর আহিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাতে আহিয়া আমার বুকের উপরে শুয়ে আছে। আহিয়া মাথা তুলে আমার দিকে তাকিয়েছে। কি হলো, এভাবে তাকিয়েছো কেন আহি? আহিয়া কিছু না বলে হঠাৎ আমার ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। এ তোমার মতলব ভালো মনে হচ্ছে না আমার কাছে। তোমার কাছে থাকা যাবে না, অন্য জায়গায় যাচ্ছি বলেই উঠতে নিলে আহিয়া উঠতে না দিয়ে বলল, এই একদম না, তুমি যেভাবে আছো সেভাবেই থাকো, নয়তো খবর আছে। কিন্তু আমার তো তোমার মতলব ঠিক লাগছে না। কি করব বলো? 1.5 বছর ধরে তোমার থেকে দূরে থেকেছি, আর এখন তোমাকে কাছে পেয়েও কাছে পাচ্ছি না। তোমাকে কাছে পেতে ভীষণ ইচ্ছে করছে। আচ্ছা, যদি তাই হয় তাহলে চলো আমরা কালই দেশে ফিরে যাই, তারপর বিয়ে করে নেব দুজনে। কিন্তু আমার তো এই দেশেই হানিমুন করার ইচ্ছা আছে। তাতে কি হয়েছে? বিয়ের পর না হয় আবার এখানে চলে আসবো আমরা। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঘুমাও। তারপর দুজনে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকেলে। এই হলো তোমার রেডি হওয়া? হয়েছে, চলো যাওয়া যাক। বিল্ডিং এর নিচে এসে একটা ট্যাক্সিতে উঠে পড়লাম দুজনে। আহিয়া গাড়িতে উঠে ড্রাইভারকে শপিং মলে নিয়ে যেতে বলল। শপিং মলে কেন? আমাদের বিয়ের শপিং করব এখান থেকেই, তাই। ও আচ্ছা। তারপর গাড়ি বড় একটা শপিং মলের সামনে এসে থামলো।
তারপর আমরা দুজনে বিয়ের শপিং করে নিলাম। শপিং শেষে আবার একটা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠেই আহিয়া ড্রাইভারকে কাজে অফিসে নিয়ে যেতে বললো। কাজে অফিসে কেন নিতে বললো ওনাকে? এখন চুপ থাকো, গেলেই বুঝতে পারবে। আমি চুপ করে রইলাম। কিছুক্ষণ পর আমরা কাজে অফিসে চলে এলাম আর ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সেখানে অহনা ছিল, সাথে আরেকটা ছেলেও ছিল। কেমন আছো সুলতান? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, এই ছেলেটা কে? তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমার হবু বর। আজ ওর সাথে আমার বিয়ে, আর তাই তো তুমি আর আহিয়া এখানে এলে। কি, তোমার বিয়ে? আর আহি সেজন্য আমাকে এনেছে? হুম। আহি, তুমি আমাকে আগে বললে না কেন এই কথা? তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি তাই। ও, তারপর সেখানে বিয়ের কাজ সেরে ফ্ল্যাটে চলে এলাম। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আহি আজ আমার ফ্ল্যাটে এলো না, আর সাথে বলল যে এখন থেকে সে আর রাতে আমার সাথে ঘুমাবে না বিয়ের আগ পর্যন্ত। জিজ্ঞেস করতে বলল যে যদি বিয়ের আগে আমাদের মধ্যে কিছু হয়ে যায়। তাই আমি কিছু বললাম না। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ফোনে কল আসে আহিয়ার। বলো, হঠাৎ কল দিলে যে? তুমি কি একবার আমার কাছে আসতে পারবে? কেন, কি হয়েছে? প্লিজ এসো না। একবার বলেই কল কেটে দিল। আমি তাড়াতাড়ি তার ফ্ল্যাটে এসে তার রুমে চলে এলাম। আর এসে পুরো অবাক হয়ে গেলাম, কারণ তার রুমটা পুরো বাসর ঘরের মতো করে সাজানো। আর সে বধূ সেজে বসে আছে খাটের মাঝখানে। এদিকে আহিয়া উঠে এসে আমায় সালাম করলো। এসব কি আহিয়া? রুমটা আমার বাসর ঘরের মতো সাজানো কেন? আর তুমি বাবা বধূ সেজে আমায় সালাম করলে কেন? বিয়ের প্রথম রাতেই তো বাসর রাত, তাই না? তাহলে মানে আজ আমাদের বাসর রাত। কি কি বলছো তুমি এসব? আমরা বিয়ে করলামই বা কখন যে আজ আমাদের বাসরাত হবে? কেন, বিকেলে কাজী অফিসে? কি বলছো তুমি? ওখানে তো অহনার বিয়ে হয়েছে। ও, ওখানে অহনার কোনো বিয়ে হয়নি, বিয়ে হয়েছে আমাদের দুজনের। কি বলছো তুমি? ঠিক বলেছি, ওখানে আমাদেরই বিয়ে হয়েছে। কিন্তু আমাকে কেন বলনি? তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি তাই। কিন্তু সবাইকে ছেড়ে তাদের অনুমতি ছাড়া আমাদের বিয়ে করা একদমই উচিত হয়নি। সবাইকে ছেড়ে বিয়ে করলেও তাদের অনুমতি ছাড়া করিনি। মানে আমি সবার সাথে কথা বলে তাদের অনুমতি নিয়েই তোমাকে বিয়ে করেছি। সত্যি বলছো? সত্যি। এখন এই নাও, পাঞ্জাবিটা পরে নাও আর অজু করে এসো। একটা নীল রঙের পাঞ্জাবি এঁকে দিয়ে বললো। তারপর আমি পাঞ্জাবি পরে অজু করে আসলাম আর দুজনে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে দুজনে বিছানায় গিয়ে বসলাম। তুমি যে তো বুদ্ধিমতী তা আমার জানা ছিল না। তা তো বটেই, দেখতে হবে না কার বউ হয়েছি? তাই বুঝি? তাই। আমি কিছু না বলেই শুয়ে পড়লাম। এই, তুমি শুয়ে পড়লে কেন? আমার ঘুম পাচ্ছে তাই ঘুমাবো। মানে কি? হ্যাঁ, আজ না আমাদের বাসর রাত? তো মানে কি? হ্যাঁ, আমরা বাসর করব না? আজ না, আজ আমার খুব ঘুম পাচ্ছে। মানে কি? হ্যাঁ, তোমাকে কাছে পাওয়ার জন্য কত কিছু করলাম, আর এখন তোমাকে কাছে পেয়েও পাবো না? তা তো হচ্ছে না। আচ্ছা, তোমার যা করার করো, আমায় ডিস্টার্ব করো না, আমি ঘুমালাম। ঠিক আছে, তুমি ঘুমাও, তোমার ঘুম। বলে নিজেও শুয়ে পড়লো, অন্যদিকে মুখ ফিরে। ইস রে, পাগলিটা দেখছি অনেক রেগে গেছে। আমি আহিকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আহি আমার হাত ছাড়িয়ে বলল, তুমি আমাকে একদম জড়িয়ে ধরবে না, নিজের মতো করে ঘুমাও, আমাকে ডিস্টার্ব করবে না, একদম বলে দিচ্ছি। আমি আবারও তাকে জড়িয়ে ধরে বললাম, আমার বউটাকে রাগ করেছে আমার ওপর? আমি তোমার কি যে তোমার উপরে রাগ করব? বউটার দেখছি খুব অভিমান হয়েছে। তা কি করলে আপনার রাগ কমবে শুনি? এই, তোমার না ঘুম পেয়েছে? তাহলে ঘুমাও না, আমাকে কেন বিরক্ত করছো? বুঝেছি, এভাবে কাজ হবে না, দাঁড়াও দেখাচ্ছি। বলে আহিকে নিজের দিকে ফিরে ঠোঁট চারটে এক করে দিলাম। আর কিছু নাই, কারণ আমি আর কিছু জানি না।